আসসালামু আলাইকুম। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? এই তো আলহামদুলিল্লাহ। ক্লাস আসলে 6টা থেকেই শুরু হইতো, ঠিক 6টা বাজে আমার কারেন্ট গেছে আজকে। তো এই একটু আগে কারেন্ট আসলো, মানে একটু আগে বলতে হচ্ছে মিনিট খানেক হয়নি কারেন্ট আসতে। তো আমি ভাবলাম জয়েন করে ফেলি, আবার যদি মাঝে দিয়ে কারেন্ট চলে যায় সেক্ষেত্রে হচ্ছে আমি চেষ্টা করব যে ক্লাসটা রেকর্ড করে আপনাদেরকে পরবর্তীতে দিয়ে দিতে, ঠিক আছে? তো আপনারা কাইন্ডলি একটা কাজ করতে পারেন যে আপনাদের যে সকল ফ্রেন্ডরা আপনাদের সাথে ক্লাস করে তাদেরকে আপনারা মেনশন করতে পারেন এবং সবাইকে ডেকে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া কমেন্ট পড়েন না কেন? এই যে পড়ে ফেললাম আদনান ভাইয়া, খুব সকাল সকাল সব ক্লিয়ার। ওকে ভাইয়া ফাইন। আচ্ছা আমরা ক্লাস শুরু করে দিই কেমন? ভাইয়ার হচ্ছে যে আবার পরীক্ষা আছে, তো ভাইয়ার পরীক্ষার জন্য জয়েন করতে হবে। তো যত দ্রুত সম্ভব ক্লাসটা শেষ করতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো প্রথম ক্লাসে বা মাঝের দুইটা ক্লাসে আমি আপনাদেরকে কিছু গ্রাফ দেখাইছিলাম। তো গতকালকে আমাকে একজন গ্রাফের বিষয়ে একটা প্রশ্ন করছেন। প্রশ্নটা ছিল এরকম যে ভাইয়া আমরা তো বয়েলের সূত্র থেকে আমরা জানি পি সমানুপাতিক 1/v। তো আমি যখন প্রেশার আর ভলিউমের গ্রাফটা আঁকতাম তখন আমার গ্রাফটা ছিল এরকম, তাই না? অনেকটা এরকম একটা গ্রাফ ছিল, ঠিক আছে? তো এটার ব্যাপারে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে আমি যখন প্রেশার আর 1/v এই দুইটার গ্রাফটা আঁকছি, ঠিক আছে, তখন হচ্ছে একটা সমস্যা হয়েছে। হ্যাঁ, সমস্যাটা কি? আমাদের এই গ্রাফটা হচ্ছে মূলবিন্দুগামী ছিল, ঠিক আছে? তো কয়েকটা বইয়ের মধ্যে এই যে এই জায়গাটায় হচ্ছে দেয় নাই, মানে এই জায়গায় এসে থেমায় দিস, ঠিক আছে? তো এখন আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে ভাইয়া এই জায়গাটা খালি কেন? আচ্ছা ভাইয়াও এটা বলতে ভুলে গেছিলাম আপনাদেরকে, তো এখন বলে দিচ্ছি। তো খেয়াল করেন, এই যে যত এদিকে আসতেছি তত কি 1/v এর মানটা কমতেছে না? কমতে কমতে এই পয়েন্টে যখন আসবো তখন 1/v এর মানটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে না? তো 1/v = 0 হলে এটাকে উল্টায় দেন, উল্টায় দিলে কি আসবে? v = 1/0 এরকম আসবে, তাই না? দুই পাশে উল্টায় দিলাম। তাহলে এখন দেখেন v = 1/0 মানে কি? ইনফাইনাইট বা অসীম। মানে 0কে দিয়ে কোনো কিছুকে ভাগ করলে আমি কি পাই? অসীম পাই। তার মানে এই পয়েন্টে আসলে আমার ভলিউমটা হয়ে যাওয়ার কথা কি? অসীম হয়ে যাওয়ার কথা ভলিউমটা। ভলিউম কি শূন্য হইতে পারবে? এখানে শূন্য হইতে পারবে না। এই কারণে হচ্ছে আপনাদের বইগুলোর মধ্যে এই যে এই পর্যন্ত এনে থামিয়ে দিছে, তারপরে আর গ্রাফটা দেয়নি, ঠিক আছে? বা তারপরে আর জিনিসটা অ্যাড করেনি। কিন্তু আপনি যখন পি ভার্সেস ভি এর গ্রাফটা করবেন তখন হচ্ছে যে আপনার গ্রাফটা আসছে কীরকম? তখন আসছে গ্রাফটা এরকম। আবার আপনি যখন ভি ভার্সেস টি এর গ্রাফটা করছেন, ভি ভার্সেস টি, তখন আপনার গ্রাফটা কেমন হয়েছে? এরকম হয়েছে, ঠিক আছে? তখন গ্রাফটা এমন হইতে পারবে, সমস্যা নেই। কারণ কি? টাইম যখন, সরি টাইম না, এটা হচ্ছে টেম্পারেচার যখন 0 তখন আপনার ভলিউম 0 হইতে পারে। কিন্তু ভলিউম যদি আপনার মানে ইনফাইনাইট হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনি এই জায়গাটা খালি রাখবেন যে ভলিউমটা ইনফাইনাইট হইতে পারবে না, ঠিক আছে? কারণ একটা গ্যাস তার একটা নির্দিষ্ট ভর আছে, তার ভলিউমটা কীভাবে ইনফাইনাইট হয়? তো যেহেতু ওই জায়গাটায় যেই জায়গাটায় গেলে আপনার ভলিউমটা ইনফাইনাইট হয় সেই জায়গাটা আপনি নেবেন না, সেই জন্য হচ্ছে আপনি গ্রাফের এই জায়গাটা ফাঁকা রাখবেন। তো এটা একজনের একটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে সেটার উত্তর যে কি হয়। ঘটনা হচ্ছে আমার ভলিউম ইনফাইনাইট হয়ে যায়, ভলিউম ইনফাইনাইট যাতে না হয় সেই জন্য হচ্ছে আমি ওই গ্রাফের ওই জায়গাটা নেই না, ঠিক আছে? আচ্ছা, তো এইটা ছিল আপনাদের একটা প্রশ্ন। তো দেখি কে কে আমার সাথে যুক্ত হয়েছেন, আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা। আপনাদেরকে আমি বলছিলাম যে ভাইয়া আপনাদের কারো কোনো যদি সমস্যা থাকে সেগুলো দয়া করে গ্রুপে পোস্ট করে জানাবেন। হ্যাঁ, তো 2-1 গ্রুপে পোস্ট করে জানিয়েছেন, তাদেরটাই আমি বলতেছি কারণ তাদেরটা আমার নজরে আসছে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া আবার লেট হয়। ভাইয়া ভাই আমি কি করব ভাই বলেন? চট্টগ্রামে কারেন্ট থাকে না, চট্টগ্রাম খুবই বাজে অবস্থা, ঠিক আছে? আচ্ছা, তো এখন হচ্ছে লাস্ট ক্লাসের আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি। লাস্ট ক্লাসে আপনাদেরকে আমি দুইটা ঘটনা বলছিলাম। কি ঘটনা বলছিলাম? ঘটনা বলছিলাম যে আমরা যে এত বড় একটা প্রুফ করছি সেই প্রুফের ভিতর কিছু ঘটনা বলছিলাম। ঘটনাটা ছিল এরকম, কি ঘটনা ছিল ভুলে গেছি। হ্যাঁ মনে পড়ছে, c² = u² + v² + w², ঠিক আছে? তো আপনাদের গতকালকে মাথা গরম হয়ে গেছে সেই জন্য আমি দেখাইনি। আমি এই জায়গাটা একটু দেখাই দিতে চাচ্ছি যে এই জায়গাটা কিভাবে হয়েছে, ঠিক আছে? যারা প্রুফটা দেখছে তাদের জন্য 1 মিনিট সময় লাগবে, একটু দেখেন। মনে করেন এই যে ভাইয়ের চিত্রটা আগে থেকে এঁকে রাখছি, এই যে এক্স অক্ষ এটা, ওয়াই অক্ষ এটা আর জেড অক্ষ এটা, ঠিক আছে? তো এমন একটা মানে আমি তো যখন প্রুফটা করছি তখন আমরা ধরে নিয়েছিলাম কি জিনিসটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ইউ বেগে গতিশীল, ওইটা করে আমরা এই টোটাল এই যে প্রুফের এই জায়গাটা হচ্ছে প্রতিপাদন করছিলাম। তো ঘটনা হচ্ছে যে এখন হচ্ছে আমার তো গ্যাসের মতো আমাকে বলে কই আসবে না যে আমি এক্স অক্ষ বরাবর আসতেছি, ওয়াই অক্ষ বরাবর আসতেছি বা জেড অক্ষ বরাবর আসতেছি। এমন তো হইতে পারে সে এই যে দেখেন অন্য যে কোনো একটা জায়গায় আসছে,
যে জায়গায় হচ্ছে এক্স ওয়াই এবং জেড তিনোটারই কি আছে আপনার তিনটারই স্থানাঙ্ক আছে, ঠিক আছে। তো মনে করেন এটা হচ্ছে আপনার এক্স তল, এটা ওয়াই তল আর এটা জেড তল, তার মানে আর এই সিটা হচ্ছে এরকম কোথাও আছে, ঠিক আছে। তো এরকম কোথাও যদি থাকে তার মানে তার কি থাকবে, এক্স অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে, ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে, জেড অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে, তাই না। তো আমার ব্যাপারটা হচ্ছে এরকম। তো চিত্রটা যদি আপনারা খেয়াল করেন, এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এবং সি হচ্ছে এমন একটা জায়গায় আছে, সি হচ্ছে মাঝামাঝি জায়গায় আছে, মনে করেন বোর্ড থেকে বাহির হয়ে আছে, ঠিক আছে, মাঝামাঝি জায়গায় আছে, যে জায়গাটার অবস্থানটা আপনার নির্ণয় করতে হবে। অবস্থান ভেক্টরটা কি, ওসি ভেক্টর। এই ওসি ভেক্টরটা আপনার কি করতে হবে, নির্ণয় করতে হবে। তো ওসি ভেক্টরটা যদি আমার নির্ণয় করতে হয় তাহলে আমার কি জানতে হবে, দেখেন তো এই যে ওসিটা কি বাহিরে আছে, তো আমি এই লম্ব টানলাম আর হচ্ছে এইটা টানলাম, ঠিক আছে। তো আমি যদি ওসিটা বের করতে চাই তাহলে আমার এই ত্রিভুজটা নিতে হবে, হ্যাঁ। তো আমার এই ত্রিভুজের আমি কিন্তু আবার এই ভ্যালুটা জানি না, ঠিক আছে, এই ভ্যালুটা জানি না। এই ভ্যালুটা কি ভাইয়া, এই ভ্যালুটা কিভাবে জানেন? এই ভ্যালুটা কি আমরা ধরে নিতে পারি যে এক্স অক্ষ বরাবর সবাই ইউ বেগে যাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর সবাই ভি বেগে যাচ্ছে, আর জেড অক্ষ বরাবর সবাই ডব্লিউ বেগে যাচ্ছে। তো আমি এ যেই পয়েন্টে আছে তার বরাবর নিচে টানছি, ওয়াই অক্ষের প্যারালাল করে তার বরাবর নিচে একটা বিন্দু নিছি, ঠিক আছে। তার মানে কি এই জায়গাটা কি ওয়াই অক্ষ বরাবর যে বেগ সেটা নির্দেশ করতেছে, তার মানে এই যে পিসি দ্বারা কি নির্দেশ হচ্ছে, ওয়াই অক্ষ দ্বারা যেই বেগ সেই বেগ ভি এটা হচ্ছে নির্ধারিত হচ্ছে, ঠিক আছে, কারণ এটা প্যারালাল করে নিচ্ছে। আর আমি বলে দিচ্ছি ওয়াই অক্ষ বরাবর সব হচ্ছে ভি বেগে যাবে, সবন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভি বেগে যাচ্ছে এখানে, খুব ভালো কথা। এখন আপনি ওপি জানেন না, ওপি যদি জানেন তাহলে আপনি ইজিলি ওসি বের করে ফেলতে পারবেন কিভাবে, আপনার পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে। আচ্ছা, তাহলে আমার ফার্স্টে ওপিটা বের করতে হবে। তো এখন যদি খেয়াল করেন, এই যে ভাইয়া চিত্র এঁকে রাখছি, এই যে ওপিটা আমি বের করবো হচ্ছে এইটার থ্রুতে, এই চিত্রটার থ্রুতে, হ্যাঁ। তো এইটুকু অংশ কি নির্দেশ করে, এইটুকু অংশ নির্দেশ করে আমার হচ্ছে এক্স অক্ষ বরাবর যেই বেগ সেই বেগ ইউ, ঠিক আছে। আবার দেখেন এই যে লাল কালি দ্বারা এই অংশটা নির্দেশ করছি, এটা কি নির্দেশ করে, এটা কিন্তু জেড অক্ষের প্যারালাল, আর জেড অক্ষ বরাবর প্রত্যেকটা কোণার বেগ কি ডব্লিউ। তার মানে লাল অংশটা কি নির্দেশ করতেছে, আপনার ডব্লিউ নির্দেশ করতেছে, ঠিক আছে। তাহলে আপনি যদি ইউ জানেন, ডব্লিউ জানেন, এটা দেখেন তো একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। চিত্রটা ভাই ঠিক করে আঁকতে পারিনি, চিত্রটা মানে ঠিক করে আঁকতে পারিনি কি, 3D চিত্র তার বোর্ডে আঁকা সম্ভব না। তো মানে জিনিসটা হচ্ছে এমন যে এই জায়গাটা হচ্ছে কি আপনার সমকোণে আছে, ঠিক আছে। এই জায়গাটা কিভাবে আছে, সমকোণে আছে। কারণ কি আমরা কি জানি, এক্স তল জেড তল পরস্পর কিসে থাকে, সমকোণে থাকে। এক্স তল ওয়াই তল জেড তল পরস্পর কিসে থাকে, সমকোণে থাকে। তো এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে মনে করেন এটা হচ্ছে তার অতিভুজ। তাহলে অতিভুজ যদি হয় তার মানে কি ওপি স্কোয়ার ইকুয়াল টু, এই যে দেখেন এই জায়গাটার ভ্যালু কত, ডব্লিউ স্কোয়ার, আর এই জায়গাটার ভ্যালু কত, ইউ স্কোয়ার, ঠিক আছে। এটাকে অতিভুজ ধরছি, এটা ভূমি আর এটা লম্ব, হ্যাঁ। তো লম্বর ভ্যালু কত, ইউ স্কোয়ার, আর ভূমির ভ্যালু হচ্ছে ডব্লিউ স্কোয়ার, আর ওপি স্কোয়ারের ভ্যালুটা আমি বের করবো, মানে এই জায়গাটা বের করবো। তাহলে ওপি স্কোয়ার ইকুয়াল টু কি, ইউ স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার, অটোমেটিক্যালি চলে আসছে, কেমন। এখন আমার তো টার্গেট তো ওপি বের করা না, আমার টার্গেট হচ্ছে ওসি বের করা, তাই না। তাহলে আমি যদি এইটাকে আবার সূত্রে ফেলি, ঠিক আছে, এটাকে যদি আবার সূত্রে ফেলি তাহলে কি দাঁড়াবে, ওসি স্কোয়ারটা যদি অতিভুজ হয়, ওসি স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। এই যে দেখেন এই ত্রিভুজ এখন ওসিপি ত্রিভুজ, ওসি স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার। তো ওপি স্কোয়ার মানে কি, ওপি স্কোয়ার মানে এই যে দেখেন মান বের করছি, ইউ স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার। আর সিপি স্কোয়ার মানে কি, সিপি দেখেন তো এই ওয়াই অক্ষের প্যারালাল না, তার মানে ওয়াই অক্ষ বরাবর বেগ যদি ভি হয়, সিপি বরাবর বেগ ভি, ভাই একটু আগে বলছি, তার মানে এটা কি ভি স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে দেখেন তো ওসি বরাবর যে বেগটা সেটাকে আমি সি দ্বারা ডিনোট করি এখন, ঠিক আছে। এগুলাকে যেমন ইউ ডব্লিউ ভি দ্বারা করছি, এটাকে সি দ্বারা করি। তো এটাকে যদি সি দ্বারা করি তাহলে জিনিসটা কি আসবে, সি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আচ্ছা সুন্দর করে লিখি, সি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার। তো গতকালকে যারা এই প্রুফটা বুঝেন নাই, আশা করি বা প্রুফের এই জায়গাটা যারা মনে রেখে দিয়েছিলেন, আশা করি তারা বুঝতে পারছেন জিনিসটা কিন্তু খুব সহজ। 3D ভাবে কল্পনা করবেন তাহলে এই জিনিসটা হয়ে যাবে। জাস্ট পিথাগোরাসের উপপাদ্য ফেলছি, প্রথমে হচ্ছে এই অংশটার জন্য পিথাগোরাসের উপপাদ্য ফেলে এই ওপিটা বের করছি, আর ওপি বের করার পরে এবার হচ্ছে এই ত্রিভুজ ধরছি, সিওপি, এই ত্রিভুজ ধরছি, এই ত্রিভুজ ধরে ওসিকে অতিভুজ ধরে ওসি এর ভ্যালুটা বের করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখেন, তারপরে আবার আমি বলছিলাম কি, ইউ স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার ইকুয়াল টু ডব্লিউ স্কোয়ার, এটা বলছিলাম না। তো এটা যে আচ্ছা ইকুয়াল, হ্যাঁ এটা বলছি কেন, কারণ হচ্ছে যে আপনার একটা গ্যাসের মধ্যে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর বিভিন্ন বেগে হচ্ছে এরা হচ্ছে গতিশীল অবস্থায় আছে, ঠিক আছে। তো বিভিন্ন বেগে যদি এরা গতিশীল থাকে, আমরা কি এদের গড় নিছিলাম না, গড় নিয়ে আমরা কি বের করছি, ইউ স্কোয়ার বার, ভি স্কোয়ার বার আর ডব্লিউ স্কোয়ার বার, গড় বের করছি। তো গড়গুলোকে আমরা ধরে নিচ্ছি যে সমান। কেন সমান ধরে নিচ্ছি, কারণ হচ্ছে আমাদের প্রমাণের সুবিধার্থে,
কারণ একটা গ্যাসের মধ্যে কোটি কোটি অণু থাকে, এক একজন এক এক বেগে দৌড়াইতেছে, সবগুলো তো ওইভাবে ধরা সম্ভব না। এই জন্য হচ্ছে কি আমরা গড় বেগ বের করে সেই গড় বেগগুলোকে ইকুয়াল ধরে নিচ্ছি, ঠিক আছে। তো কারো যদি এই জায়গায় কোনো সমস্যা থাকে আমাকে একটু জানাতে পারেন, একটু দ্রুত জানান, দেখি আপনারা কে আছেন ভাইয়ের সাথে। আশা করি এই জায়গাটা ক্লিয়ার। এই জায়গাটা ক্লিয়ার হলে এটার দরকার নেই, সবার এটার দরকার নেই, ঠিক আছে, কারোরই আসলে এটার দরকার নেই। এটা জাস্ট হচ্ছে প্রুফটা কিভাবে আসছে সেটা বোঝানোর জন্য একটু করে বলে দিলাম। হ্যাঁ, তো যেটা আপনাদের দরকার সেটা আমি এখানে লিখে রাখছি, সেটাকে আমি এখন আবার রিভিউ করবো, আরেকবার রিওয়াইন্ড করে দিব, ঠিক আছে। তো আপনারা কি আমার সাথে আছেন? আপনারা কি বুঝতে পারছেন আজকে মানুষ খুবই কম? এত কম কেন মানুষ? আজকে কি আমি তাড়াতাড়ি চলে আসলাম? আচ্ছা, যারা থাকবেন সমস্যা নেই, যারা থাকবেন তারা থাকলেই চলবে। এই অঙ্কগুলোও করাই দেবো এখন। আচ্ছা, এখন দেখেন গতকালকের ক্লাসে ভাইয়া হোয়াইট বোর্ডটা ক্লিন করেন। ভাই ক্লিন করবো, এগুলো সবগুলোরই কাজ আছে, আস্তে আস্তে করে ক্লিন হবে। এই দেখেন এই জায়গাটা ক্লিন হয়ে গেছে, এইটাও আস্তে আস্তে ক্লিন হবে। হ্যাঁ, তো এখন দেখেন গতকালকের ক্লাসে আপনারা দেখছেন যে অনেক বড় একটা প্রুফ করছি। আসলে সেই প্রুফ থেকে কি লাগবে সেটা এখানে আমি লিখে রাখছি, ঠিক আছে। প্রুফ থেকে আপনাদের প্রথমে যেই সূত্রটা লাগবে সেটা হচ্ছে P = 1/3 m / L³ * n * c² হোল বার, ঠিক আছে। তো এই পিটা কি? পিটা বোঝাচ্ছে প্রেসার। L³ দ্বারা কি বোঝাচ্ছি? L হচ্ছে যে ওই যে গতকালকে একটা চিত্র আঁকছিলাম না, যে একটা বাক্স, বাক্সের প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে L। তাহলে 3টা বাহুর দৈর্ঘ্য যদি L³ হয় তাহলে কি এটা কি পাত্রের আয়তন V নির্দেশ করবে, মানে ওই যে পাত্রটা বা যে বাক্সটা সেটা আয়তন V = কি L³। এই L³ দ্বারা সেটা বোঝাচ্ছে। n দ্বারা বোঝাচ্ছে কি ওই বাক্সের ভিতরে টোটাল কতগুলা অণু ছিল, টোটাল কতগুলো অণু বা পাত্রের টোটাল অণু সংখ্যা, সেটা হচ্ছে n দ্বারা বোঝাচ্ছে। আর হচ্ছে যে আপনার এই যে c² বার দ্বারা কি বোঝাচ্ছে? গ্যাসের গড় বর্গবেগ, গ্যাসের কি গড় বর্গবেগ। তো আপনারা আশা করি এই জায়গাটা বুঝে গেছেন এটা কি বুঝাইছে। তো এই সূত্র থেকে আমরা ধাপে ধাপে পরের সূত্রগুলো আনছি। কি করছি ভাইয়া দেখেন, P = 1/3 এই m এর সাথে এই n-টাকে উপরে দিয়ে দিছি / L³ c², মানে কিছু না, ওই একই জিনিস এখানে লিখছি, ঠিক আছে। তো একই জিনিস এখানে লেখার পরে এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, মানে এখন জিনিসটাকে একটু গুছাই, যে যদি গুছাই তাহলে দেখেন কি আসে। L³ এর জায়গায় কি লিখছি? V লিখছি পরের লাইনে, তারপর 1/3 = m * n c², ঠিক আছে। তো এখন একটা জিনিস দেখেন, V আয়তনে যদি n সংখ্যক অণু থাকে, একক আয়তনে কত সংখ্যক অণু আছে? n/v সংখ্যক। তো একক আয়তনের অণু সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি, এই যে n = n/v। এটাও কিন্তু একটা সূত্র, ঠিক আছে, মাথায় রাখবেন, এটাও কিন্তু একটা সূত্র। একক আয়তনের অণু সংখ্যা কি? n/v বা পাত্রের টোটাল আয়তন, ঠিক আছে। পাত্রের টোটাল উপস্থিত অণু সংখ্যা / পাত্রের আয়তন = কি একক আয়তনের অণু সংখ্যা। তো হচ্ছে এই যে দেখেন এখানে n/v আছে না, n/v এর জায়গায় পরের লাইনে ভাই কি করছি? n লিখছি, এই যে ভাই এখানে লিখে দিছি যে একক আয়তনের অণু সংখ্যা n = n/v। তো এইভাবে এই পরের লাইনটা আসলো, ঠিক আছে। এই প্রত্যেকটা লাইন হচ্ছে এক একটা সূত্র। তো আপনি যদি এইটা জানেন, এটা থেকে যদি এই সিরিয়ালে সবগুলো বের করতে পারেন, আপনার বের করতে লাগবে হচ্ছে 1 মিনিট। 1 মিনিট যদি বের করতে পারেন সবগুলো সূত্র বের হয়ে যাবে, মুখস্থ করা লাগবে না, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন n/v = n, তো এইটুকুর কাজ শেষ এখন, ঠিক আছে। তো এইটা আসলো আমার। তো এখন দেখেন, এখন আমি কি করব? m * n দ্বারা কি বোঝাচ্ছি? m দ্বারা আমরা কি বুঝাই? ছোট m দ্বারা আমরা বুঝাই যে একটি অণুর ভর। ছোট m দ্বারা আমরা কি বুঝাই? একটি অণুর ভর। তো এখন পাত্রে যদি n সংখ্যক অণু থাকে তাহলে টোটাল মানে m * n দ্বারা কি বোঝাবে? m * n দ্বারা কি সবগুলো অণুর ভরের গুণফল। তার মানে সবগুলো অণুর ভর মানে কি টোটাল গ্যাসের ভর, কারণ কি সবগুলো অণু মিলিত গ্যাসটা তৈরি হয়েছে। তাহলে m = m * n, তার মানে এই m n এর জায়গায় আমি কি বসাইতে পারি? m বসাইতে পারি, আর v এর জায়গায় v c², ঠিক আছে। এই যে এটা আসলো। আবার দেখেন আমরা আবার কি জানি, ρ = কি m/v, মানে হচ্ছে ঘনত্ব। ঘনত্ব = কি ভর বাই আয়তন। তাহলে এই যে দেখেন m/v আছে না, এখানে m/v এর জায়গায় আবার ρ লিখলেন, এই যে গ্যাসের ঘনত্ব, ঠিক আছে। আচ্ছা, তো এটাও গেল। তো এটা যদি যায়, তারপরে হচ্ছে যে দেখেন আমরা কি জানি শুরু থেকে, এই যে এইখান থেকে দেখেন এই লাইন থেকে আমরা কি দেখতেছি, কোন লাইন থেকে? এই যে এই লাইন থেকে দেখেন P = 1/3 mn / v * c², ঠিক আছে। তো এই ভিটাকে এটার সাথে গুণ দেন, এই ভিটাকে এই পাশে নিয়ে আসেন, তাহলে কি আসবে? PV = 1/3 m * n c²। এগুলো আপনারা বুঝছেন। এই যে দেখেন এটা লিখছি, এই যে 1 নং দিছি, এই 1 নং থেকে এটা আবার বাইর করছি, জাস্ট ভিটাকে এই পাশে গুণ দিছি। তো PV = তাহলে কি দাঁড়াইলো? 1/3 m * n মানে m, এটা আপনারা একটু আগে দেখাইলাম, এই যে m * n মানে m, ঠিক আছে, m c²। তো এখন দেখেন, এখন আমার টার্গেট কি? এখন আমার টার্গেট হচ্ছে এটার সাথে হচ্ছে গ্যাসের যেই টোটাল গতিশক্তি, সেই গতিশক্তির একটা সম্পর্ক করার। তো গ্যাসের টোটাল গতিশক্তি কত? গ্যাসের টোটাল হাফ গতিশক্তি কি? ½ mv²।
তার মানে গ্যাসের টোটাল গতিশক্তি কি হাফ ইন্টু গ্যাসের টোটাল ভর ইন্টু ভি স্কোয়ার। গ্যাসের বেগ কি এই যে গড় বর্গ বেগ এটা, তাই না? তো এখন দেখেন আমি হচ্ছে যে এইটার সাথে এই যে গতিশক্তির একটা সম্পর্ক করবো, এটা আমার টার্গেট। তো আমি করলাম কি আপনার আমার এখান থেকে তো এই যে দেখেন 1/3 এম ইন্টু এন মানে এম, আর সি স্কোয়ার আসলো, কোনো সমস্যা নেই। তো এখন আমি করলাম কি এই গতিশক্তি সূত্রটা এখানে লিখলাম, ফার্স্টে গতিশক্তি সূত্রটা লিখলাম। তো সূত্রটা লেখার পরে আমি করলাম কি এই যে দেখেন এখানে 1/3 আছে, তো আমার একটা হাফ বাড়তি আসছে, তাহলে আমি উপরে একটা 2 দিয়ে গুণ করলাম, 2 কাটা গেলে 1/3 থাকে, সেম জিনিস। তাহলে এই জিনিসটা এই যে হাফ এম সি স্কোয়ার এই জিনিসটার নাম দিয়েছি আমি কি ই, মানে গ্যাসের গতিশক্তির নাম দিয়েছি কি ই। তাহলে আপনার পিভি ইকুয়াল টু 2/3 ইন্টু ই আসছে, ঠিক আছে? তাহলে ই ইকুয়াল টু কত, গ্যাসের গতিশক্তি কত, ই ইকুয়াল টু 3/2 পিভি, ঠিক আছে? আবার একটা জিনিস দেখেন 3/2 পিভি আসছে, এটা কি গ্যাসের টোটাল যে গতিশক্তি সেটা হচ্ছে ই ইকুয়াল টু 3/2 পিভি। আপনাকে কিন্তু এটা বের করতে বলতে পারে। তারপরে আবার আমরা কি জানি, গ্যাসের সূত্র থেকে কি জানি, পিভি ইকুয়াল টু এনআরটি জানি না? তাহলে আমি এই জায়গার পিভির জায়গায় চাইলে এনআরটি বসায় দিতে পারি। তাহলে আমার কি আসলো 3/2 ইন্টু এন ইন্টু আরটি, ঠিক আছে? তো এই হচ্ছে সূত্র আসলো। এই এন কি বোঝাচ্ছে, এন বোঝাচ্ছে তো মোল সংখ্যা, ঠিক আছে? তো আপনার সূত্রটা কি হবে দেখেন, আপনাকে যদি বলে 1 মোলের জন্য সূত্র কি আসবে, ই ইকুয়াল টু 3/2 এনআরটি। এটা হচ্ছে কি গ্যাসের টোটাল যে গতিশক্তি সেটা, এটা দিয়ে অনেক অঙ্ক আসে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আপনাকে 1 মোলের জন্য বললে আপনার সূত্র কি হয়ে যাবে 3/2 আর ইন্টু টি। তো এইভাবে হচ্ছে আপনারা অঙ্কগুলো করবেন। ডিফারেন্ট যদি মোল দেওয়া থাকে তাহলে হচ্ছে ওইভাবে করবেন। তারপর মনে করেন অক্সিজেন গ্যাসের, মনে করেন আপনাকে বললো অক্সিজেনের 2 গ্রাম আছে, ঠিক আছে? অক্সিজেনের যদি 2 গ্রাম আছে এটা যদি বলে দেয়, তাহলে আপনি এন কি মোল সংখ্যা না, মোল সংখ্যা কি, মোল সংখ্যা এন ইকুয়াল টু কি ছোট এম বাই বড় এম। এই এম দ্বারা কি বুঝে আণবিক ভর, আর এটা দ্বারা কি গ্যাসে কতটুকু উপস্থিত আছে। তো গ্যাসে উপস্থিত আছে হচ্ছে 2 গ্রাম, আর আণবিক ভর কত, আণবিক ভর হচ্ছে অক্সিজেনের কত 32। তাহলে এটা ইকুয়াল টু করলে কি আপনি এন এর মান পেয়ে যাবেন। এগুলো আপনারা জানেন, আমি জানি। তো এই এন এর মানটা এইভাবে বের করে বসায় দিবেন যদি এভাবে আসে, ঠিক আছে? তো এটা গেল। তো এখন দেখেন এই যে আমি এখন হচ্ছে গড় বর্গবেগ কীভাবে বের করবো সেটা ওই 1 থেকেই বের করছি। এই যে মনে করেন 1 এটা, হ্যাঁ 1 থেকেই গড় বর্গবেগ কীভাবে বের করবে সেটা বের করছি। আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন, ঠিক আছে? সেম জিনিস জাস্ট ডিফারেন্টভাবে ভাগ করে বের করছি। আপনার খালি এই সূত্রের প্রুফ, মানে এইটুকু প্রুফ মনে রাখবেন। এইটুকু প্রুফ শিখতে আপনার লাগবে 10 মিনিট। আর হচ্ছে কয়েকবার যদি প্র্যাকটিস করে ফেলেন তাইলে হচ্ছে যে মনে করেন এখানে প্রত্যেকটা লাইনে একটা সূত্র এবং প্রত্যেকটা লাইন থেকে অঙ্ক আসে, যে এগুলো করাবো তো দেখবেন আপনারা। তো মুখস্থ রাখা লাগবে না, এটা হচ্ছে আমার কথা। জাস্ট রিকোয়েস্ট করব যে এই জিনিসটা জাস্ট মনে রাখবেন, মুখস্থ করা লাগবে না, ভুলও হবে না, ঠিক আছে? তো আচ্ছা এই যে নিচের এইখানে একটু খেয়াল করেন। আচ্ছা এটা আমি একটু বলে দিই, যেহেতু বলা শুরু করছি বলে শেষ করি। এই সি স্কোয়ার কোথা থেকে আনছি, এই 1 থেকে সি স্কোয়ারকে রেখে বাকি সব কিছুকে যদি অন্য পাশে নিয়ে যান তাহলে দেখবেন এই ডাটাটা আসে, ঠিক আছে? এই ডাটাটা আসে। তো এই ডাটাটা আসলে এখান থেকে আবার কি এম ইন্টু এন মানে হচ্ছে বড় এম, গ্যাসের ভর। তো 3 পিভি বাই এম আসলো ইকুয়াল টু কি, পিভি ইকুয়াল টু কি আবার এনআরটি, 3 ইন্টু এনআরটি ডিভাইডেড বাই এম আসলো। এই হচ্ছে ঘটনা, সিম্পল। হ্যাঁ আচ্ছা এইটা কি, এইটা বোঝাচ্ছে হচ্ছে আমি একটু আগে গতিশক্তি বের করলাম না, গতিশক্তি যখন বের করছি যত মোল ছিল তত মোলের সকল অণুর জন্য যেই গতিশক্তি সেটা বের করছি, বা মোট গতিশক্তি বের করছি। এখন আপনাকে যদি বলে গড় গতিশক্তি বের করো, গড় গতিশক্তি যদি বের করতে বলে তাহলে আপনার কি করতে হবে, প্রত্যেকটা অণুর জন্য গ্যাসে যদি এন সংখ্যক অণু উপস্থিত থাকে তার জন্য গতিশক্তি হচ্ছে ই, তাহলে একটা অণুর জন্য কতটুকু হয় ই বাই এন, ঠিক আছে? এটাই হচ্ছে আপনার গড় গতিশক্তি। তাহলে আপনাকে যদি বলে যে 1 মোল আছে, 1 মোল গ্যাস আছে, তাহলে 1 মোল গ্যাসে সবসময় কি অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, তার মানে কি এন এ সংখ্যক, তখন হচ্ছে কি অ্যাভোগাড্রো সংখ্যক অণুর জন্য আপনার টোটাল গতিশক্তি ই, তাহলে 1 মোলের একটা অণুর জন্য কত ই বাই এন এ, ঠিক আছে? এই যে সূত্রটা হচ্ছে এখান থেকে আসছে। এটা কিসের সূত্র, এটা হচ্ছে গড় গতিশক্তি সূত্র, এটা মাথায় রাখবেন। গড় গতিসূত্র দিয়ে আসে, প্রায় আসে। তারপরে দেখেন ই বাই এন এ, তাই ই ইকুয়াল টু কি, এই যে এখান থেকে আমরা দেখছি ই ইকুয়াল টু হচ্ছে 3/2 এনআরটি, ঠিক আছে? কিন্তু আমি কিন্তু এখানে বলেই নিছি যে আমি 1 মোলের জন্য করতেছি, 1 মোল, সেই জন্য অ্যাভোগাড্রো সংখ্যা ইউজ করতে পারছি। তার মানে আপনার এন এর ভ্যালুটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে। তার মানে কি আপনার এখানে কি দাঁড়াবে 3/2 ইন্টু আরটি ডিভাইডেড বাই এন এ, ঠিক আছে? আবার আমি গতকালকে বলছিলাম আপনাদেরকে যে আর বাই এন, এই যে এখানে আর বাই এন এ আছে না, 3/2 আরটি ডিভাইডেড বাই এন এ। তো এখন দেখেন এই আর কি, আর হচ্ছে সার্বজনীন গ্যাসীয় দ্রবক 8.314, আর এন এ কি অ্যাভোগাড্রো সংখ্যা। তো আর বাই এন এ কে বিজ্ঞানী বোলজম্যান বলছে, এটার নাম হচ্ছে বোলজম্যান ধ্রুবক, এবং এটার একটা মান আছে, ফিক্সড মান 1.3 ইন্টু 10⁻23 জুল পার কেলভিন, ঠিক আছে? তো এরকম একটা ঘটনা আছে। তো হচ্ছে যে আপনারা হচ্ছে যে এই জিনিসটাকে কি বলবেন, এই জিনিসটাকে আপনারা বোলজম্যান ধ্রুবক নামে নাম দিবেন, এবং বোলজম্যান ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করা হয়,
ঠিক আছে। তাইলে হচ্ছে যে এই যে দেখেন r/n কে আমি কে ধরছি, তার মানে কি 3/2 × k × t, ঠিক আছে। এই জিনিসটা দ্বারা আসলে কি বোঝায়, এই যে এখানে দেখেন এখানে কি একটা অণুর জন্য গড় গতিশক্তি বের করছি না, তার মানে 3/2 kT দ্বারা কি আপনি গড় গতিশক্তি পাচ্ছেন কয়টা অণুর, একটা অণুর গড় গতিশক্তি পাচ্ছেন। এই যে ভাই লাল কালি দিয়ে লিখে দিছি, একটা অণুর গতিশক্তি বা গড় গতিশক্তি বা একটা অণুর গতিশক্তি যেটা সেটাই কি 3/2 kT দ্বারা পাবেন, বা এই ডেটাটা দ্বারা একটা অণুর গতিশক্তি পাবেন। এই দেখেন, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আর এই জায়গাটা যখন আমি প্রুফ করছি তখন কিন্তু আমি 1 মোলের জন্য করছি, এই জিনিসগুলো মাথায় রাখবেন, নাহলে কিন্তু অঙ্ক ভুল হবে। আচ্ছা, তো এটা গেল। আচ্ছা, এখানে আরেকটু জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যে দেখেন আমরা আবার ধরছি কি একটা অণুর ভর হচ্ছে m, আবার হচ্ছে গড় গতিশক্তি ধরছিলাম কি c², তাই না। তাহলে নর্মালি একটা অণুর গতিশক্তি কি আসার কথা, 1/2 × m × v², তাই না। এটাই তো আসার কথা একটা অণুর গড় গতিশক্তি বা একটা অণুর গতিশক্তি। তাই একটা অণুর গতিশক্তি এখান থেকে বের করছি 3/2 kT, আর আমি এখান থেকে দেখতেছি যে এইটা হচ্ছে একটা অণুর গতিশক্তি, তাই না, 1/2 × m × v² একটা অণুর ক্ষেত্রে। তাহলে হচ্ছে এখান থেকে আপনি এই c² এর ভ্যালুটা বের করতে পারেন। c² এর ভ্যালুটা কি আসতেছে আপনার এখানে হাফ, তো তাহলে এই নিচের হাফটা কাটা যায়, তার মানে 3 kT/m। তার মানে এই c²টার সিটা থাকলে শুধু বেগটা, শুধুমাত্র বেগটা যদি বের করতে চান, সেই বেগটা c বার ইকুয়াল টু কি √3 kT/m। তো এইভাবে হচ্ছে এই সূত্রের এই অংশটা আসছে। এইটুকুই হচ্ছে টোটাল প্রুফটা। তো আশা করি বুঝতে পারছেন। কারো যদি কোথাও সমস্যা থাকে আমাকে একটু কমেন্ট করে জানান। আমি দ্রুত বলছি কারণ হচ্ছে যে আমি এখন এই ম্যাথগুলো করা শুরু করব। ম্যাথগুলো করার পরে আমরা এই চ্যাপ্টারের আরও কিছু জিনিস নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা ভাইয়া তাড়াতাড়ি ক্লাসে আসো, ঘটনা কি? এই আপনারা কি বুঝছেন কি বলছি? আমাকে একটু বলেন তো, জি ভাইয়া বুঝছি বা জি ভাইয়া বুঝি নাই। মানুষ তো কমে গেল কেন, কেমনটা লাগে? মেবি ফোকাস ভাইয়া মাঝে মধ্যে ব্লার হয়ে যাচ্ছে, ব্লার হচ্ছে আসলে কেন যে ব্লার হচ্ছে, ফোকাসে প্রবলেম হইতে পারে। হ্যাঁ, এটা একটা সমস্যা হইতে পারে, অটো ফোকাস দেওয়া আছে। আচ্ছা, আপনারা কি বুঝছেন কিনা আমাকে একটু জানান, তাইলে হচ্ছে যে আমি প্রসিড করি। আমি ওই অঙ্কগুলাই যাব, এই সূত্রগুলো এখানেই থাকবে, আমি ছোট্ট করে এখান দিয়ে অঙ্কটা করে ফেলবো এবং আপনারা দেখবেন যে এই সূত্র থেকে কিভাবে অঙ্কগুলো হয়, ঠিক আছে। তো প্রথম অঙ্কটা মেবি আমি গত ক্লাসেও করাইছিলাম, আজকে আবার করাই। প্রথম অঙ্কটা বলছে কি, ওখানে মনে হয় একটু দেখা যাচ্ছে না এই লাইটের আলোর কারণে, আমি বলে দিচ্ছি। 25 মিটার কিউব আয়তন বিশিষ্ট কোনো গ্যাসের অণুর সংখ্যা কত, ঠিক আছে। প্রশ্ন বলছে কি 25 মিটার কিউব আয়তন বিশিষ্ট কোনো গ্যাসের অণুর সংখ্যা কত। এখানে কিন্তু অনেক ডেটা মিসিং, ঠিক আছে। আমি প্রথমে বলি যে কোনো গ্যাসের অণুর সংখ্যা বের করতে বলছে না, 25 মিটার কিউব আয়তন বিশিষ্ট, এখানে কত মোল আছে বলা নাই, ঠিক না। আয়তন কত সেটাও বলা নাই, ঠিক আছে। তো আপনাকে যখন এরকম দেওয়া থাকবে না কিছু, আপনি তখন ধরে নেবেন কি আপনি 1 মোলের জন্য করতেছেন এবং একক আয়তনের জন্য করতেছেন। আশা করি আমার কথাটা ক্লিয়ার। আপনাকে যদি ডিরেক্ট এরকম বলে দেয়, আপনি তখন তো মোল সংখ্যা খুঁজে পাচ্ছেন না, আবার হচ্ছে আয়তনও খুঁজে পাচ্ছেন, আপনি ভাববেন যে ডেটা নেই। তখন আপনি কি করবেন, আপনি ধরে নেবেন যে 1 মোল গ্যাসের জন্য একক আয়তনের অণুর সংখ্যা কত সেটা বের করতে বলছে, ঠিক আছে। এইটাই বলছে আসলে আলটিমেটলি, মানে এরা না বলতে বলতে ওদের বদ অভ্যাস হয়ে গেছে, এই জন্য লেখে নাই আর কি। তো এখন দেখেন, তাহলে প্রশ্নটা তাহলে কি দাঁড়াবে, 25 মিটার কিউব আয়তন বিশিষ্ট 1 মোল কোনো গ্যাসের একক আয়তনে অণু সংখ্যা কত, এটা জানতে চাইছে, তাই না। তো একক আয়তন অণু সংখ্যা জানতে চাইছে, আর আপনাকে একটা আয়তন দেওয়া আছে। তো আমরা কি জানি, ভি আয়তনে যদি n সংখ্যক উপস্থিতি থাকে, ঠিক আছে, ভি আয়তনে যদি n সংখ্যক উপস্থিতি থাকে মানে অণু থাকে, তাহলে একক আয়তনে কত থাকে, n/v পরিমাণ, ঠিক আছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা কি ধরছিলাম, এই ক্ষেত্রে আমরা ধরছিলাম যে একক আয়তন অণু সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। এক্ষেত্রে আমরা ধরছিলাম কি 1 মোল গ্যাসের ক্ষেত্রে, তাহলে 1 মোল গ্যাসের ক্ষেত্রে কি কতটুকু উপস্থিত থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যক অণু উপস্থিত থাকবে না এই টোটাল আয়তনে, ঠিক আছে। 1 মোল যেহেতু ধরে নিছি, তার মানে এই n এর ভ্যালু কত হবে, 6.023 × 10⁻23। আর এই ভি এর ভ্যালু কত দেওয়া আছে, 25। এখান থেকে আপনি যা পাবেন ততটি অণু হচ্ছে প্রতি একক আয়তনে উপস্থিত আছে। এই হচ্ছে অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কটা কোথা থেকে আসছে, এই যে n = n/v, এখান থেকে আসছে সূত্রটা, ঠিক আছে। তো প্রথম অঙ্কটা আশা করি হয়ে গেছে আপনাদের। তো এটা সহজ একটা অঙ্ক, তো ভাইয়া এটাকে নিয়ে না পেঁচাই। প্রথম অঙ্কটা আমি মুছে দিচ্ছি, কেমন। এটা আমি অলরেডি গ্রুপে আপলোডও করছি, অনেকে হয়তো বাড়ির কাজ করছেন, আমাকে দেখেন নাই যদিও। তো প্রথম অঙ্কটা গেল, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন আমরা একটু নিচের থেকে ঘুরে আসি, এটা একটু পরে করি। নিচেরটা কি বলছে, 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম পরমাণুর গতিশক্তি কত। 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম পরমাণুর গতিশক্তি কত, ঠিক আছে। টেম্পারেচার দেওয়া আছে 33 ডিগ্রি সেলসিয়াস। তো
তো আপনি টেম্পারেচারকে সবসময় কিসে নেবেন, কেলভিনে নেবেন। আচ্ছা এগুলো পরের কথা, আগে হচ্ছে হিলিয়াম পরমাণুর গতিশক্তি চাইছে, তাই না? আচ্ছা, তো হিলিয়াম পরমাণুর গতিশক্তি যখন চাইছে তখন গতিশক্তির সূত্রটা কি? গতিশক্তির সূত্রটা কি? গতিশক্তির সূত্রটা হচ্ছে যে দেখেন E = 3/2 nRT। 3/2 কি? nRT। তো এখন আমাকে তো এখানে বলে নেই যে 1 মোল হিলিয়াম নাকি একটা হিলিয়াম, তাই না? এটা কি আমাকে বলছে? এটা কিন্তু আমাকে বলে নেই। তো এখন আমরা তাহলে কি করব, আমরা হচ্ছে যে দেখেন হিলিয়াম পরমাণু বলছে না, হিলিয়াম পরমাণু বলছে, তাহলে আমরা ধরে নিব যে একটা হিলিয়াম পরমাণু যে গতিশক্তি সেটা আমাকে বের করতে বলছে, ঠিক আছে? এখানে কিন্তু ডেটা কিন্তু অনেক কিছু বলে না, আপনার প্রশ্ন দেখে বুঝে নিতে হবে। 33°C তাপমাত্রা একটা হিলিয়াম পরমাণুর যে গতিশক্তি সেটা বের করেন। তো একটা হিলিয়াম পরমাণুর গতিশক্তি কি? এই যে দেখেন একটা অণুর গতিশক্তি বা একটা পরমাণুর গতিশক্তি কি? সবসময় 3/2 × K × T, ঠিক আছে? তার মানে 33°C তাপমাত্রা একটা হিলিয়াম পরমাণুর বা অণুর যে গতিশক্তি হবে সেই গতিশক্তি E বার = কত? 3/2 × K × T। তো এখন দেখেন 3/2 তো আপনি জানেন, কে কি? বোলজম্যান ধ্রুবক, একটু আগে ভাই বলছি 1.38 × 10⁻⁻, কত বলছিলাম? 23, তাই না? 23 বলছিলাম মেবি, হ্যাঁ ভুল হলে বলবেন। ইনটু আপনার টি এর মানটা কি? টি এর মানটা কি? এই যে 33 দেওয়া আছে, 33 + 273 করে কেলভিনে নিয়ে যাবেন। তো কেলভিনে নিয়ে এই ডাটাটা এখানে বসায় দিবেন, তাহলে গুণ করে দিলেই আপনার যে মান আসবে সেটাই কি আপনার এই হিলিয়াম পরমাণুর যে গতিশক্তি সেটা বের হবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। কারো যদি বুঝায় অসুবিধা থাকে এই অঙ্কটা কিভাবে হয়েছে আমাকে বলতে পারেন। হ্যাঁ, যে করছেন সে আমার সাথে মিলায় নেন, হইতে পারে যে আমারও ভুল হচ্ছে, আপনারা আমাকে বলে দিলেন, শিখিয়ে দিলেন, একটু সমস্যা নেই। বা হচ্ছে মিললে তো খুব ভালো, তাহলে এটা গেল। হ্যাঁ, আচ্ছা পরেরটা দেখেন, 25°C তাপমাত্রায় প্রতি গ্রাম অণু হিলিয়ামের যেই ই মানে কি? গতিশক্তি, সেই গতিশক্তি বের করতে বলছে বা মোট শক্তি বের করতে বলছে। 25°C তাপমাত্রায় প্রতি গ্রাম অণু, প্রতি গ্রাম অণু মানে কি? প্রতি গ্রাম অণু আর 1 মোল মানে একই কথা, এটা মাথায় রাখবেন। প্রতি গ্রাম অণু আর 1 মোল মানে একই কথা, এগুলো আপনারা কেমিস্ট্রিতে পড়ছেন, তো এখন আর কি এখানে কিছু চলে আসছে। তো 25°C তাপমাত্রায় 1 মোল হিলিয়ামের যেই গতিশক্তি সেটা বের করতে বলছে, ঠিক আছে? এখন কিন্তু আর একটা বলে নেই, 1 মোল বলছে। তাহলে আমরা কি জানি 1 মোল কোনো কিছুর গতিশক্তি কি? 3/2 nRT। আর n কি? মোল সংখ্যা নির্দেশ করে, যেহেতু 1 মোল তার মানে কি 3/2 RT, ঠিক আছে? তাহলে আপনাকে বলছে 25°C তাপমাত্রায়, ঠিক না? তার মানে আপনাকে টি এর ভ্যালু দেওয়া আছে 25°C, এটার সাথে কি করবেন? 25 + 273 করবেন, যা আসবে তাই। সেটার সাথে এই আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 8.314, এটা আপনারা জানেন। টি এর ভ্যালু বসায় দিবেন। আপনারা দেখেন 25°C তাপমাত্রা প্রতি গ্রাম অণু হিলিয়ামের যে গতিশক্তি সেটা বের হয়ে আসছে, ঠিক আছে? তো এখন একটা কথা বলি আপনাদেরকে, আপনারা ভাবতেছেন ভাইয়া এই অঙ্কগুলো ছোট ছোট, এগুলো কি কোথাও আসবে নাকি? এগুলো আসে, এগুলো ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নে আসবে, এগুলো বিভিন্ন ভার্সিটির প্রশ্নে আসবে। হ্যাঁ, হয়তোবা হচ্ছে যে আপনার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রশ্নে আসবে না, কিন্তু অন্যান্য ভার্সিটির প্রশ্নে আসে। এবং হচ্ছে এগুলো হচ্ছে আপনার গ নম্বর প্রশ্নে আসে। উদ্দীপকে অনেক সুন্দরভাবে সাজিয়ে দেয়, তারপর গ নম্বর অঙ্কে এগুলাই বের করতে বলে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোনটাই কি বলতেছে ভাইয়া। এই জন্য ভাষাগত যে চেঞ্জগুলো সেগুলো ভাইয়া বলে দিচ্ছি, ঠিক আছে, যাতে আপনারা করতে পারেন। তাইলে আমার এটাও গেল। আচ্ছা, তার উপর একটা কি বলছে? 29°C তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি কত? যেখানে নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28 গ্রাম। এটা সবাই এখনই নিজে নিজে করে ফেলেন, এখনই, ঠিক আছে? মোট গতিশক্তি বের করতে বলছে না? তো আশা করি আপনারা জানেন যে এখন কোন সূত্র প্রয়োগ করতে হবে এবং সেই সূত্র প্রয়োগ করে দ্রুত করে ফেলেন। আমি একটু দেখি আপনাদের কার কি অবস্থা, পারবেন কি পারবেন না আমাকে একটু জানান, দরকার হলে আমি করে দিব, সমস্যা নেই, আমি আসি, কিন্তু আপনাদেরকে পারার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এই যে 29°C তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি কত? যেখানে নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর হচ্ছে 28 গ্রাম। করে ফেলেন সবাই। আরে এত মেনশন দেওয়া লাগবে না, আপনারা পড়ালেখা করেন, মেনশন দিতে গিয়ে হুদাও ঝামেলা পাকানোর কোনো দরকার নেই, নিজের পড়ালেখা আগে, ঠিক আছে? তো এটা কি পারতেছেন? আচ্ছা, আমিও একটু করা শুরু করি। দেখেন গ্যাসের মোট গতিশক্তি যখনই বলছে তখন কিন্তু আমি আর এই সূত্রে যাব না, নিচের সূত্রে যাব না, আমি কিন্তু আসবো তখন কি এই যে E = 3/2 nRT। খুব সহজ জিনিস, E = 3/2 nRT। দেখেন সূত্র জানলেই এই সবগুলো অঙ্ক করে ফেলতে পারবেন, ঠিক আছে? তো এখন এখানে বলছে যে 3 গ্রাম উপস্থিত আছে, তো 3 গ্রাম কত মোল সেটা তো আমি জানি না। আর এর ভ্যালু আমি জানি 3/2 জানি। টি কত? 29°C। টি = কত? 29 + 273। তো টিও পেয়ে গেছি, আমার ঝামেলা হবে এন এ। তো এন এর জন্য আমাকে কি বলে দিছে? আণবিক ভর বলে দিছে, আর হচ্ছে কত গ্রাম উপস্থিত আছে সেটা বলে দিছে।
তো আমরা n ইকুয়াল টু কি জানি, n ইকুয়াল টু W/m। W কি, কত গ্রাম উপস্থিত আছে, 3 গ্রাম উপস্থিত আছে, আর m কি আণবিক ভর যেটা সেটা, ঠিক আছে। এইটা আণবিক ভর কত 28 দেওয়া আছে। তো আপনি n এর ভ্যালুও জানেন, n এর ভ্যালু বসাই দিলেন, এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা পাবেন সেটা এত জুল গতিশক্তি বা এত জুল শক্তি তার ভিতর আছে, এটা বলে দিবেন, শেষ। আশা করি বুঝতে পারছেন, সবাই করে ফেলছেন হয়তো। আমি একটু দেখি কে কে করছেন, কে কে করেন নাই। মাত্র আসছেন, কোনো সমস্যা নেই, জয়েন করে ফেলেন। আমরা এখনও আগের ক্লাসের ওগুলাই দেখতেছি। আমরা এই ক্লাসের লেকচারগুলো একটু পরেই দেখা শুরু করব, মানে এই অঙ্কগুলো শেষ করার পর। আমরা অলরেডি এই পর্যন্ত অঙ্ক করে ফেলছি নিচ থেকে, ঠিক আছে। কারো কোথাও বোঝার সমস্যা থাকলে দ্রুত জানাবেন। আজকে আমার নেটে কি প্রবলেম শুরু করছে আল্লাহ জানে। আচ্ছা, নেটে প্রবলেম করলে তো সমস্যা, আমার নিজেরও নেটে প্রবলেম করে, কারেন্টের প্রবলেম করে, সবই প্রবলেম করে। আচ্ছা দেখেন, প্রমাণ চাপে 1 মোল হাইড্রোজেনের গড় বর্গবেগের বর্গমূল কত? প্রমাণ চাপে, ঠিক আছে। প্রমাণ চাপটা কত এটা প্রথমে বুঝতে হবে। প্রমাণ চাপ কিন্তু P = 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার কত, আমাকে একটু জানান তো, 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার 5 মেবি নিউটন মিটার স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের প্রমাণ চাপ। ওই দিন বের করে দেখাইছিলাম, ওই যে সমুদ্রের মধ্যে গিয়ে যে পারদস্তম্ভের যে ইয়েটা 760 মিলিমিটার, ওইটা থেকে মাইপ আমরা এটা বের করলাম না, এটা হচ্ছে কি প্রমাণ চাপ ধরা হয় 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার, স্কোয়ার কিন্তু নট 1। আপনারা এককে ভুল করেন, আমি বাড়ির কাছে দেখছি, এগুলো ঠিক করবেন। তো প্রমাণ চাপে 1 মোল হাইড্রোজেন গ্যাসের গড় বর্গবেগের বর্গমূল, 1 মোল বলে দিছে, ঠিক আছে। 1 মোল মানেই সেখানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে, আর হাইড্রোজেন বলে দিছে মানে আমি তো জানি সবই। এখন গড় বর্গবেগের বর্গমূল বের করব। এখন কোন সূত্র ব্যবহার করব এখানে, সেটা হচ্ছে আমার মেইন সমস্যা, ঠিক আছে। n এর মান দেওয়া আছে 1 মোল, এখন সূত্র কোনটা বের করব বা ইউজ করব সেটা বুঝতেছি না। হাইড্রোজেন যেহেতু দেওয়া আছে, তার মানে হাইড্রোজেন আণবিক ভর জানি, আমি বড় m জানি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ডেটা দেওয়া আছে। এখন আমার সূত্র সিলেক্ট করতে হবে যে কোন সূত্র থেকে আমি c² বের করতে পারবো। তো এখন দেখেন, তাকাইলেই দেখা যায় যে এখান থেকে c² বের করতে পারবো, কিন্তু এখানে তো ভলিউম লাগবে, ভলিউম কি আমার জানা আছে? নাই। তারপর হচ্ছে টোটাল যে ভর, টোটাল ভরও তো দেওয়া নাই, আমাকে জাস্ট আণবিক ভরটা দেওয়া আছে হাইড্রোজেন থেকে, তার মানে এই সূত্র বাদ। আবার হচ্ছে প্রেসার দেওয়া আছে, হ্যাঁ। তাইলে এখন দেখেন, তারপরে দেখেন এটার দিকে যদি তাকাই, এটার দিকে তাকাইলে কি 1/3 m/v c², এটা দিয়েও হয় না, কারণ ভলিউম দেওয়া আছে, ঠিক আছে। ভলিউম তো আমার কাছে দেওয়া নেই। আচ্ছা, তো এটা কি রো c², রো দেওয়া আছে, c² দেওয়া আছে। তাহলে ঘনত্ব তো আমাকে বলা নাই। তাহলে এখন এই অঙ্কটা আমরা কিভাবে করব? এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি, দাঁড়ান একটু চেক করে দেখি ভাইয়া এভাবে করা যায় কিনা। অণু সংখ্যা দেওয়া আছে, 1 মোলে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, তার মানে অণু সংখ্যা দেওয়া আছে আমাকে। অণু সংখ্যা যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমি কি জানি, অণু সংখ্যা দেওয়া থাকলে 6.023 এটা জানি। আচ্ছা, তাহলে এখান থেকে অঙ্কটা কিভাবে করব? c² এর মান বের করতে বলছে তো, আচ্ছা করা যাবে, বের করা যাবে। দেখেন এই যে এখান থেকে একটা সূত্র বের করে রাখছি না, c² = কত, 3nRT ডিভাইডেড বাই কি m, একটা সূত্র বের করে রাখছি। এই যে এখানে কোথা থেকে, 1 নম্বর থেকে, এই যে 1 নম্বর থেকে, ঠিক আছে। 1 নম্বরকে যদি আপনি c² করেন তাহলে কি pv আসে, p × v আর হচ্ছে এই mn কত, m হচ্ছে m × m হচ্ছে বড় m, ঠিক আছে। তো হচ্ছে m × m মানে হচ্ছে বড় m, সেখান থেকে হচ্ছে যদি আপনি বের করেন তাহলে আপনার আলটিমেটলি এই সূত্রটা আসবে। এই যে ভাই এখানে লিখে রাখছি কিভাবে আসছে সূত্রটা, ঠিক আছে। তো এইটা যদি খেয়াল করেন তাহলে এখন দেখেন 3 ইন্টু আপনার কত মোল আছে, 1 মোল আছে, 8.314। আচ্ছা, আপনাকে তো এখানে প্রেসার দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া নেই, তাহলে তো আবার ঝামেলা লেগে গেল, ঠিক আছে। আপনি কিন্তু আবার এই যে দেখেন আণবিক ভর জানেন, তো টেম্পারেচার যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন দেখি তো, সবাই একটু চিন্তা করে বের করেন তো সূত্রটা কোনটা হবে। করা যাবে, দাঁড়ান আমি সূত্র পেয়ে গেছি, কোনটা করা যাবে সেটা দেখেন। এই যে এটা থেকেই করতে পারবো, p = 1/3 mn c², এটা না। তো গড় বর্গমূল বর্গবেগ বের করতে বলছে, এটা বের করতে বলছে, তার মানে কি 3 × p ডিভাইডেড বাই m × n, ঠিক আছে। তো 3 × p প্রেসার তো আপনাকে দেওয়া আছে, আর m × n মানে কি, m × n মানে হচ্ছে টোটাল, মানে হচ্ছে m × n দ্বারা কি বোঝাচ্ছি আমি, এই যে দেখেন তো n মানে কি, n মানে হচ্ছে একক আয়তনে অণু সংখ্যা কত, এটা বোঝাচ্ছে না। একক আয়তনে অণু সংখ্যা কত সেটা বোঝাচ্ছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে আপনাকে কি বলে দিচ্ছে যে আপনার এখানে কতটুকু 1 মোল আছে, ঠিক আছে। তার মানে অণু সংখ্যা কত আছে, 1 মোলে অণু সংখ্যা কত আছে,
এক মোলের অনুসংখ্যা হচ্ছে 6.023 × 10⁻23। তো এটারও দরকার নেই, আপনি দেখেন m × n মানে কি, আপনি আণবিক ভর m বলতে পারেন। তো হচ্ছে হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কত, 2, এটা তো আমরা জানি মুখস্থ। তাহলে 3 জানি, p জানি, হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর জানি, এক মোলের কোনো কাজই নেই এখানে, ঠিক আছে। তো এখান থেকে আপনি কি পেয়ে গেছেন, গড় বর্গবেগটা যেটা সেটা পেয়ে গেছেন, তাই না। এই যে দেখেন কোথায়, প্রমাণ চাপে গড় বর্গবেগের বর্গমূল বের করতে বলছে, ঠিক আছে। গড় বর্গবেগের বর্গমূল বের করতে বলছে, নট গড় বেগ বের করতে বলছে। গড় বেগ যদি বের করতে বলতো তাহলে আপনি সি বের করতেন, এখন হচ্ছে যে রুট দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা। আচ্ছা, এখন রুট দিতে হবে, কারণ কি গড় বর্গবেগের বর্গমূল বের করতে বলছে। তো আমি তো গড় বর্গবেগ বের করছি, তো গড় বর্গবেগের বর্গমূল কি, রুট, আর এটার উপর কি রুট, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন কোথায় ঝামেলা হয়েছে। আবার আমি দেখাচ্ছি, অঙ্কটা কিন্তু সহজ, আমরা কিন্তু সূত্র খুঁজে পাচ্ছিলাম না এতক্ষণ, ঠিক আছে, ভাইয়াও সূত্র খুঁজে পাচ্ছিলাম না। দেখেন তাইলে এটা তো আমি এখান থেকেই জানি, প্রথম সূত্রটা থেকেই জানি। তো এখান থেকে কি আসবে, 3p / mn c², এই তো ঘটনা, তাই না। তো আমাকে বলছে গড় বর্গবেগের বর্গমূল, তো গড় বর্গবেগের বর্গমূল মানে কি, রুট ওভার এটা, তার মানে কি এটা এখানেও রুট ওভার দিতে হবে। তাইলে এটা থেকে আমি রেজাল্ট পাবো, এই যে দেখেন p এর ভ্যালু কত, p এর ভ্যালু হচ্ছে এটা আমি জানি প্রমাণ চাপ, আর হচ্ছে m × n মানে কি বড় m, বা হচ্ছে টোটাল যে ভর সেটা। তো টোটাল ভরটা কত, এই যে এখান থেকে আমি জানি, ঠিক আছে। এক মোলের ভর কত সেটা আমি জানি। তো এক মোলের ভর যদি আমি জানি, আমি এখান থেকে কিন্তু ইজিলি রেজাল্টটা বের করে ফেলতে পারবো। তো খুবই সহজ, কেউ যদি না বুঝে থাকেন ভাইকে জানাতে পারেন, ঠিক আছে। কোথাও যদি না বুঝে থাকেন ভাইকে জানাতে পারেন, ভাই আবার বলবো। আচ্ছা, এটা কিন্তু গেল। তো তার উপরের অঙ্কটা ট্রাই করেন তো আপনারা। এক মোল গ্যাসের গড় বর্গমূল বর্গবেগ যদি এত হয় তাহলে প্রেসার কত, এটা জানতে চাইছে, ঠিক আছে। এক মোল গ্যাসের গড় বর্গমূল বর্গবেগ যদি এত হয় তাহলে প্রেসার কত সেটা জানতে চাইছে। দেখি তো সবাই আমাকে বলেন তো এটা কিভাবে করব। আপনারা নিজেরা করতে পারবেন, সূত্রটা খুঁজে বের করে করেন, এইখানেই সব সূত্র লিখে রাখছি, ডিরেক্ট সূত্র বসাইলে অঙ্ক হবে, ঠিক আছে। এগুলো কিন্তু সহজ জিনিস, এগুলো পারতে হবে। আচ্ছা, তো এখন দেখেন এই যে এটা এক মোল গ্যাসের গড় বর্গমূল বর্গবেগ, তার মানে আমাকে এখানে ডেটা দেওয়া আছে n = 1 মোল, তারপরে হচ্ছে গড় বর্গমূল বর্গবেগের মান 114 m/s 1 হবে, ঠিক আছে। হলে প্রেসার কত সেটা জানতে চাইছে। তাহলে এখন আমি কোন সূত্রে যেতে পারি, আমার মনে হয় প্রথম সূত্র দিয়ে হয়ে যাবে। প্রথম সূত্রটা লিখে দেখি হয় কিনা, p = 1/3 m × n, m × n মানে কি m c², এই তো ঘটনা। আচ্ছা, তো হচ্ছে যে এক মোল গ্যাসের ক্ষেত্রে, এক মোল কোন গ্যাস সেটা তো আমাকে বলে নাই। আচ্ছা, এটা একটু ভুল আছে প্রশ্নে, এটা হবে যে এক মোল অক্সিজেন গ্যাসের, ঠিক আছে। কোন গ্যাস সেটা তো বলতে হবে। এক মোল অক্সিজেন গ্যাসের গড় বর্গবেগ যদি এত হয় তাহলে প্রেসার কত, তো এটা আপনাকে বলে দিবে। তো এটা যদি আপনি বলে, এখন দেখেন আপনি কি জানেন, 1/3 জানেন, 1/3 তো ইজি। তো m × n, আপনার এখানে কি ছিল সূত্রের মধ্যে m × n, ঠিক আছে। তো m × n মানে কি, m × n মানে হচ্ছে টোটাল কত ভর আছে সেটা বোঝাবে, তাই না। m × n মানে কি, টোটাল কত ভর আছে সেটা বোঝাবে। তো এখন দেখেন টোটাল কত ভর আছে সেটা আমি কিভাবে বুঝবো। এক মোল অক্সিজেন গ্যাস আছে, এক মোল অক্সিজেন গ্যাসে কতটুকু থাকে, 32 গ্রাম থাকে, ঠিক আছে। মানে হচ্ছে এই m × n এর ভ্যালু তো বড় m, সেই বড় m এর ভ্যালু কত আসবে, 32, কারণ এক মোলের অক্সিজেন গ্যাসের আণবিক ভর কত, 32। এখন এটা তো গ্রামে আসছে, আমার তো সব কিছু এসআই এককে নিতে হবে। তো গ্রাম থেকে এসআই এককে নিতে হলে আমার কত, 10⁻³ দিয়ে গুণ করতে হবে, আর c² মানে কত, 114। তো এইটা করলেই কি আপনি প্রেসারটা ডিরেক্ট Nm/m² চলে আসবে। আশা করি বুঝতে পারছেন, অঙ্ক কিন্তু সহজ। আবার বলতেছি, আমার মেইন সূত্র হচ্ছে এটা, p = 1/3 m × n × c², ঠিক আছে। তো ওখান থেকে আমি কি করলাম, m × m মানে কি, m × n মানে হচ্ছে বড় m, বা হচ্ছে টোটাল কত ভর আছে। তো আমাকে যেহেতু বলছে এক মোল অক্সিজেন গ্যাস আছে, এক মোল অক্সিজেন গ্যাসের ভর কত, 32 গ্রাম, তো আমি 32 গ্রাম লিখছি। কেন গ্রামটাকে এই যে আবার কেজিতে নিলাম কেন, কারণ হচ্ছে এগুলো সব হচ্ছে এসআই একক আছে, এসআই এককে ভরের একক কি, কেজি। তো আমি হচ্ছে এই জন্য এটাকে কেজিতে নিয়ে গেছি 10⁻³ দিয়ে গুণ করে। তো সেখান থেকে যে ভ্যালু পাবো সেটা হচ্ছে কি আমার আপনার এক মোল গ্যাসের যে প্রেসার সেটা, ঠিক আছে। তো এই হচ্ছে আরেকটা গেল, এই যে দেখেন আরেকটা শেষ। আশা করি সবাই বুঝতে পারছেন, কেউ না বুঝলে বলবেন। তারপরে বলছে কি 30 kg/m³ ঘনত্বের কোনো গ্যাসের অণুর গড় বেগ, কোনো গ্যাসের অণুর কি দেওয়া আছে, গড় বেগ, গড় বেগ হচ্ছে c বার, গড় বেগ হচ্ছে 7 m/s, আর ঘনত্ব দেওয়া আছে 30 kg/m³, ঠিক আছে। হলে এটার গড় গতি শক্তি কত সেটা বের করতে বলছে। দেখছেন নি কারবারটা, কি বের করতে বলছে, গড় গতি শক্তি। তো
গ্যাসের একটা অণুর গড় গতিশক্তি কি? গড় গতিশক্তির ক্ষেত্রে দেখেন আমরা কয়েকটা সূত্র জানি। একটা সূত্র জানি 3/2 kT, আর একটা সূত্র জানি E/NA। কে এর ভ্যালু আমি জানি, টি এর ভ্যালু তো দেওয়া নাই, ঘনত্ব দেওয়া আছে। আর এখান থেকে আমি কি জানি, 1/2 × m/c²। তাইলে আমরা এটাকে ইউজ করার চেষ্টা করি। দেখেন একটা অণুর কি বের করতে বলছে, গড় গতিশক্তি। তো একটা অণুর যদি ভর জানি, তার সাথে হচ্ছে বেগের স্কয়ারের গুণ করলেই কি আসতেছে, ওই অণুর যে গড় গতিশক্তি সেটা চলে আসতেছে, তাই না? এই যে নিচের সূত্র থেকে এই যে 3/2 kT দিয়েও করা যায়, টেম্পারেচার দেওয়া নেই তাই করতে পারবো না। তো এখন এইটা আছে, এখন এটা দিয়ে করা যায় কিনা দেখি। সি এর ভ্যালু জানি, এম এর ভ্যালু কিন্তু জানি না। এম এর ভ্যালু কি? এম এর ভ্যালু হচ্ছে একটা অণুর ভর, ঠিক আছে? তো এখন একটা জিনিস খেয়াল করেন, আপনাকে কি দেওয়া আছে, রো দেওয়া আছে। ভাইয়া কেন এই সূত্রটা আনছি জানেন? কারণ হচ্ছে রো এর সাথে ভরটা সম্পর্কযুক্ত। রো ইকুয়াল টু কি, m/v, ঠিক আছে? রো ইকুয়াল টু কি, m/v। তো এখন একটা জিনিস খেয়াল করেন, আপনার তো হচ্ছে যে আপনার হচ্ছে যে অণুর ভর কত সেটা জানতে হবে, তাই না? তো এখন এটার মধ্যে কিন্তু আপনাকে অন্য কোনো আর ডেটা দেওয়া নেই, ঠিক আছে? এটার মধ্যে আর অন্য কোনো ডেটা দেওয়া নেই। তাহলে এখানে দেখেন টোটাল আয়তন যেটা, টোটাল আয়তন যদি ভি হয়, ভি আয়তনে উপস্থিত আছে কত, 30 কেজি। তাহলে একক আয়তনে কতটুকু উপস্থিত আছে, 30/v কেজি, ঠিক আছে? 30/v কেজি মানে কি, একক আয়তনেই উপস্থিত আছে তার হচ্ছে আপনার 30 কেজি পার মিটার কিউব, এটাই বলছে, ঠিক আছে? তার মানে পার মিটার কিউবে 30 কেজি করে উপস্থিত আছে, ঠিক আছে? তাহলে এখন যদি পার ইয়েতে যদি 30 কেজি পার মিটার কিউব থাকে এবং আমাকে যদি অন্য কোনো ডেটা না থাকে, তাহলে আমি কি ধরে নিব? আমি ধরে নিব যে এখানে আমার যে অণুর ভর, প্রতি কেজিতে আমার অণু আছে কত, 30 কেজি। তাহলে আমি ধরে নিব যে এখানে আমার অণুর ভর হচ্ছে 30 কেজি, ঠিক আছে? এখানে আর তাইলে হচ্ছে যে আপনার একটা অণুর বের হবে না, একটা অণুর গতিশক্তি বের হবে না, এখানে সবগুলো অণুর যে গতিশক্তি সেটা বের হবে। তার মানে কোশ্চেনে একটু ঝামেলা আছে, ঠিক আছে? কোশ্চেনে একটু ঝামেলা আছে। ও আচ্ছা, আমাকে তো একটা অণুর গতিশক্তি বের করতে বলেন, আমাকে বলছে গড় গতিশক্তি বের করতে। তাহলে আমি যদি ভরটা ধরে নিই 30 কেজি, তাহলে হচ্ছে কি আপনার হচ্ছে যে কি বলে, গড় গতিশক্তিটা চলে আসবে এখান থেকে, ইজিলি চলে আসবে, ঠিক আছে? আরেকবার বলি ঘটনাটা কি, আপনার এখানের মধ্যে কিন্তু একটা অণুর ভর দেওয়া নাই। গড় গতিশক্তি বলতে আমরা কি বুঝি, গড় গতিশক্তি বলতে আমরা বুঝি যে একটা অণুর যে গতিশক্তি, ঠিক আছে? কিন্তু আপনাকে এখানে কি দেওয়া আছে, গড় বেগ দেওয়া আছে না? গড় বেগ মানে কি, প্রত্যেকটা অণুর যে বেগ সেটা দেওয়া আছে। আর আপনাকে বলছে 30 কেজি পার মিটার কিউব ঘনত্বের, তার মানে প্রতি কেজিতে 30 কেজি করে অণু আছে, ঠিক আছে? প্রতি কেজিতে 30 কেজি করে অণু আছে। তার মানে 1 কেজিতে অণুর ভর দেওয়া আছে আপনাকে 30 কেজি, তার মানে অণুর ভর জানেন 30 কেজি। আর হচ্ছে যে আপনার গড় বেগ, প্রত্যেকটা অণুর যেই বেগ সেটা হচ্ছে 7। তাহলে 30 × 7² × ½ সেটাই হচ্ছে কি, এই যে এইখানে সূত্র অনুসারে তাহলে কি হবে, 1/2 × 30 × 7²। এই হচ্ছে যে আপনার যেই গতিশক্তি সেটা হচ্ছে অণুর গতিশক্তি আসবে। আর অণুর গতিশক্তিকে আমরা কি বলি, গড় গতিশক্তি বলি। এই যে একটা অণুর গতিশক্তিকে আমরা কি বলি, গড় গতিশক্তি বলি না? এই হচ্ছে ঘটনা। এখন এখানে হচ্ছে যে মানে আপনার জিনিসটা হচ্ছে ডিরেক্টলি দেওয়া নাই, জিনিসটা হচ্ছে ইনডিরেক্টলি দেওয়া আছে। তার মানে এখান থেকে আপনি আরেকটা সূত্র পান। দেখেন এই যে আমার পার কেজি পার মিটার কিউবে যখন দেওয়া থাকে, তখন আমি কি করতেছি, ভরটাকে ডিরেক্ট ঘনত্বের সমান ধরে নিচ্ছি না? তার মানে কেজি পার মিটার কিউব বা ঘনত্ব যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি গড় গতিশক্তি বের করতে পারবেন কোন সূত্র ইউজ করে, 1/2 × ρ × c², ঠিক আছে? এটা কি গড় গতিশক্তি। অণুর গড় গতিশক্তি কিভাবে বের করতে পারি, 1/2 × ρ × c², এটা দিয়ে করতে পারেন, ঠিক আছে? এই যে দেখেন নতুন আরেকটা সূত্রের আমদানি হইলো অঙ্কের প্রয়োজনে। এখানে অঙ্কের কিন্তু ভাষাগত অনেক ঝামেলা আছে, মানে এক একটা অঙ্ক এক একভাবে বলে, তো ভাষাগত কিছু ঝামেলা আছে। এগুলো হচ্ছে আপনারা এই যে ভাইয়া মোটামুটি সব ধরনের ভাষা নিয়ে আসছি এখানে, তো এই জন্যই করে দেওয়া যে অনেকগুলো ভ্যারাইটি আছে, আপনারা যাতে ধরতে পারেন। তো পরেরটা, স্বাভাবিক তাপমাত্রায় হাইড্রোজেনের যে CRMS বা রুট মিন স্কয়ার ভেলোসিটি বা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ যেটা, সেটা বের করতে বলছে, ঠিক আছে? স্বাভাবিক তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাস, তার মানে আপনাকে টেম্পারেচার দেওয়া আছে। স্বাভাবিক তাপমাত্রা মানে কত, 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এই যে এগুলো ভাষাগত সমস্যা। স্বাভাবিক তাপমাত্রা মানে 0 ডিগ্রি সেলসিয়াস, কক্ষ তাপমাত্রা মানে 25 ডিগ্রি সেলসিয়াস, এগুলো একটু মাথায় রাখবেন। তাহলে কত, 273 কেলভিনে নিলাম। তারপরে হচ্ছে হাইড্রোজেন গ্যাস, তার মানে হাইড্রোজেন গ্যাস দেওয়া আছে, এটার যে রুট মিন স্কয়ার ভেলোসিটি এটা বের করতে বলছে। এটা সহজ, এটা আপনারা করে ফেলেন। দেখি কে কে পারেন, আমি অনেকক্ষণ কমেন্ট চেক করি না, কমেন্টটা হচ্ছে চেক করে দেখি। আপনারা হচ্ছেন যে ভাইয়াকে জানান কিভাবে করবেন অঙ্কটা, ঠিক আছে? দ্রুত দ্রুত। কোথায় পোলাপান আছেন? কোনটা পারেন নাই ভাইয়া, খেয়াল করিনি কোনটা পারেন নাই। হয়তো বা এই যে এটার কথা বলতেছেন, এটাতে ডিরেক্ট ভ্যালু দেওয়া ছিল না, এটা অন্যভাবে ভ্যালুটা দেওয়া ছিল, তো সেভাবে ভাই করাই দিচ্ছি, কেমন? আচ্ছা, তো
তো এখন দেখেন, তো এটার উত্তরটা আমরা কিভাবে করব? এখানে বলছে যে স্বাভাবিক তাপমাত্রা হাইড্রোজেনের সিআরএমএস বেগ বা গড় বর্গবেগ, বর্গমূল গড় বর্গবেগটা বের করতে বলছে, ঠিক আছে? তাইলে হচ্ছে যে এখানে আসলে একটা জিনিস ক্লিয়ার না যে এটা কি একটা হাইড্রোজেনের নাকি হচ্ছে পুরা হাইড্রোজেনের, ঠিক আছে? দাঁড়ান আমি কোশ্চেনটা চেক করি। কোশ্চেনে কি বলছে? স্বাভাবিক তাপমাত্রা হাইড্রোজেনের একটি হাইড্রোজেনের মূল গড় বর্গবেগ। প্রশ্নটা হচ্ছে একটা অণুর জন্য, ঠিক আছে? প্রশ্নটা কি হাইড্রোজেনের একটি অণুর জন্য, একটি অণুর জন্য। কোশ্চেন ভুল তুলছি, একটি অণুর জন্য স্বাভাবিক তাপমাত্রায় হাইড্রোজেনের একটি অণুর জন্য যেই বর্গমূল গড় বর্গবেগ সেটা বের করতে বলছে, ঠিক আছে? তো আমরা কি জানি একটা অণুর যে গতি শক্তি সেটা কি সি স্কোয়ার ইকুয়াল টু, ওই যে দেখেন লেখা আছে 3kT ডিভাইডেড বাই কত m, 3kT ডিভাইডেড বাই কত m, ঠিক আছে? তাহলে এখান থেকে আপনি কিন্তু ইজিলি বের করতে পারতেছেন যে আপনার কি বের করতে বলছে, যে রুট মিন স্কয়ার ভেলোসিটি না, এটি তো রুট মিন স্কয়ার ভেলোসিটি বা এটি তো সিআরএমএস, ঠিক আছে? এটার আরেক নাম কি সিআরএমএস বা রুট মিন স্কয়ার ভেলোসিটি। তো এখান থেকে আপনি কিন্তু 3kT, কে এর মান কত 1.38 × 10⁻23, টি এর ভ্যালু কত 273, এম এর ভ্যালু কত, হাইড্রোজেন যেহেতু এম এর ভ্যালু আপনারা জানেন, ঠিক আছে? এম এর ভ্যালুটা কিভাবে নেবেন? এম এর ভ্যালু কিন্তু হচ্ছে 2 গ্রাম, হ্যাঁ? তো 2 গ্রাম যদি হয় আপনি কি 2 গ্রাম নিতে পারবেন? আপনি কিন্তু 2 গ্রাম নিতে পারবেন না, আপনার কিন্তু এটাকে কিসে নিতে হবে, এসআই ইউনিটে নিয়ে যেতে হবে। তার মানে 2 রে আপনার কেজিতে নিতে হবে, তার মানে 2 × 10⁻³ কেজি, ঠিক আছে? তো কেজি পার মোল, হ্যাঁ, এটার একক হচ্ছে এরকম হবে যে প্রতি মোল থেকে এত কেজি করে ক্রিয়া করতেছে, তার মানে প্রতি মোল থেকে এত কেজি ক্রিয়া করলে সেখান থেকে আপনি রুট মিন স্কয়ার ভেলোসিটি বের করে ফেলতে পারবেন, ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা। এই 2 কোথা থেকে পেলাম? হাইড্রোজেনের আণবিক ভর এক মোলে কতটুকু থাকে সেটা, ঠিক আছে? তো এইভাবে করে হচ্ছে যে আপনি এটা করে ফেলতে পারবেন। তো এটা আরেকটা গেল, একটু পরে পুরো বোর্ড মুছে ফেলব। দেখেন এই অঙ্কটা মনে হয় গতকালকে ভাইয়া দেখাইছিলাম যে 7, 10 কি লিখছি, আচ্ছা অঙ্কটা উপরে 5টি অণুর সম্ভাব্য বেগ হচ্ছে 3, 6, -2, 7, 10 হলে আপনার গড় বেগ কত? 5টা দেওয়া আছে না, তো গড় বেগ কিভাবে বের করি? গড় বেগ c বার ইকুয়াল টু কত 3 + 6 -2 + 7 + 10 ডিভাইডেড বাই হচ্ছে 1 2 3 4 5, তার মানে 5। এটা হচ্ছে আপনার গড় বেগ। আর হচ্ছে আপনাকে যদি তারপরে বলে যে গড় বর্গবেগ, গড় বর্গবেগ মানে প্রত্যেকটা বেগের বর্গ করে তারপরে গড় করতে হবে, ঠিক আছে? তার মানে গড় বর্গবেগ, এই যে দেখেন এটা মানে হচ্ছে সি এর উপর বার যখন দিছি তার মানে এটা গড় বোঝাচ্ছে, আর হচ্ছে যখন স্কোয়ার দিছি তার মানে হচ্ছে কি বর্গবেগের গড়, ঠিক আছে? বর্গবেগের গড়। তো 3 স্কোয়ার 6 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। গতকালকে আমি কিন্তু বলছিলাম যে কেন কোনটা হচ্ছে, তো এটা দিলে আপনার বর্গবেগের গড় বের হবে, হ্যাঁ? আর হচ্ছে সিআরএমএস বা হচ্ছে রুট মিন স্কয়ার ভেলোসিটি বা বর্গমূল গড় বর্গবেগ যদি বের করতে বলে, এই দেখেন গড় বর্গবেগ তো বের করে ফেলছি, তো বর্গমূল গড় বর্গবেগ মানে কি এটার উপর খালি একটা বর্গমূল আসবে, তাইলে হচ্ছে যে আপনার কি সিআরএমএস বা রুট মিন স্কয়ার ভেলোসিটি চলে আসবে, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা এটার। তো এটাও শেষ। এখন হচ্ছে যে আমি একদম উপরের অঙ্কটা করব, দেখি আমার সাথে সবাই আছেন কি না। আপনারা তো আজকে নাই, বেশি দেখা যাচ্ছে না, ব্যাপার কি? কোশ্চেনে তো ভুল, হ্যাঁ কোশ্চেনে একটু ভুল, আসলে একটু ভুল কি আমি আপনাকে বলি না, বলার কিছু নেই, একটু ভুল আছে আর কি, একটা অণু দুইটা অণু বাদ চলে গেছে খেয়াল করিনি। আচ্ছা তারপরে দেখেন খোলা লিটার ফ্লাস্কে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত কেজি বায়ু আছে, ঠিক আছে? একটা খোলা লিটার ফ্লাস্ক আছে, হ্যাঁ? এই যে দেখেন মনে করেন একটা ফ্লাস্ক আছে, ঠিক আছে, যার উপরে খোলা, এর মধ্যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত কেজি বায়ু আছে। শুরুতে যখন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তখন T1 টেম্পারেচার তখন হচ্ছে আপনার বাতাসের পরিমাণ কত ছিল 2.13 × 10⁻³ কেজি, এতটুকু বায়ু ছিল। তারপর বলছে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই ফ্লাস্ক থেকে কি পরিমাণ বায়ু বেরিয়ে যাবে, তার মানে T2 যদি হয় 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কি পরিমাণ বায়ু বের হয়ে যাবে, ঠিক আছে? বা আচ্ছা কি পরিমাণ বের হয়ে যাবে সেটা বের করতে হবে, মানে হচ্ছে আপনার ভরের চেঞ্জ হবে, তাই না? আপনার কিসের চেঞ্জ হবে? ভরের চেঞ্জ হবে, ঠিক আছে? তো এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আপনাকে একটা তথ্য দেওয়া আছে। কি তথ্য দেওয়া আছে? যে খোলা লিটার ফ্লাস্ক মানে কি সেখানে 1 লিটার ধরে, যে কোনো জিনিস কি 1 লিটার পরিমাণ ধরে। লিটার ফ্লাস্ক মানে কি আপনাকে একটা ভলিউম দেওয়া আছে, তার মানে আপনাকে ভলিউমটা কত দেওয়া আছে 1 লিটার। 1 লিটার মানে আমরা তো হচ্ছে দেখেন সব তো এসআই এককে নিব, সব যদি এসআই এককে নেই তাহলে তো লিটারে রাখতে পারবো না, মিটার কিউবে নিতে হবে, তাহলে 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 লিটার।
তার মানে হচ্ছে এখানে কি 10⁻³ মিটার কিউব হচ্ছে আদি আয়তন, তাই না? এই হচ্ছে ঘটনা, আদি আয়তন ছিল এইটা, ঠিক আছে? তো এখন আমরা এখান থেকে কি করতে পারি? আচ্ছা, যেটা করতে পারি সেটা বলি। আপনার যখন টেম্পারেচার T1 ছিল তখন আদি আয়তন ছিল এইটা, টেম্পারেচার T2 যখন, তখন তো আয়তন চেঞ্জ হয়ে যাবে, কারণ কি আমরা কি জানি V সমানুপাতিক T, ঠিক আছে? তার মানে কি V1/T1 = V2/T2, এভাবে করে আমরা একটা আয়তন বের করে ফেলতে পারি, তাই না? এভাবে কিন্তু আমরা খুব সহজেই একটা আয়তন বের করে ফেলতে পারি, ঠিক আছে? তো আপনারা আয়তনটা বের করে ফেলেন, দেখি কে কি আয়তন বের করতেছেন, বের করে ফেলেন কুইক। আয়তনের চেঞ্জ হলে তারপরে দিয়ে আপনি ভরের চেঞ্জ কিভাবে বের করবেন? রো ইকুয়াল টু m/v, রো এর মান তো আমার জানতে হবে, তাহলে রো এর মান যদি আমি জানি, হ্যাঁ বের করতে পারবো। আচ্ছা ঠিক আছে, অথবা আমি রো এর চেঞ্জটাই বের করে ফেলি, সেটাও করা যায়। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে আমি দুইভাবে করতে পারি। একটা কি করতে পারি, যে আদিতে যে আয়তন ছিল পরের আয়তনটা আমি বের করতে পারি, ঠিক আছে? এই যে V2টা পরের আয়তন যদি আমি বের করি, তাহলে দেখা যাবে যে আমার আয়তন হয় বেড়ে গেছে নাইলে কমে গেছে, ঠিক আছে? তো আয়তন যতটুকু বাড়ছে বা যতটুকু কমছে সেটুকু আপনি কি বিয়োগ করে বের করতে পারবেন, ঠিক আছে? বিয়োগ করে আয়তনের বৃদ্ধি বা হ্রাসটা বের করতে পারবেন। কেমন? তো আপনাকে তো জানতে চাইছে যে কি পরিমাণ বায়ু বেরিয়ে যাবে, তার মানে হচ্ছে বায়ু কত কেজি বের হয়ে যাবে এটা জানতে চাইছে। তো আপনি কি বের করছেন, যে আপনার আয়তনের পরিবর্তন কত, আয়তনের পরিবর্তন যতটুকু হয়েছে মানে বিয়োগ করে যতটুকু পাইছেন ওই পরিমাণই তো বের হয়ে গেছে, তাই না? এই জন্যই তো বিয়োগ করতে পারছেন, বের না হয়ে গেলে তো বিয়োগ করতে পারতেন না। তো হচ্ছে যেইটুকু বিয়োগ করছেন সেইটুকুর ভর আপনার জানতে হবে, তাই না? তো সেইটুকুর ভর যদি জানতে হয় তাহলে সেই ভরটা কিভাবে বের করবেন? দেখেন আপনি বায়ুর যেই ভর, বায়ুর ভর তো একটা নির্দিষ্ট জিনিস, ফিক্সড। এখন এটা আপনাকে হয়তো বা বলে দেওয়া নেই, তো আপনাকে যদি বায়ুর ভর বলে না দেওয়া থাকে তাহলে আপনি কি করতে পারবেন? দেখেন তা আদিতে বায়ুর ভর আর আদিতে বায়ুর যে আয়তন সেটা বলে দেওয়া আছে। তো আমরা কি জানি রো ইকুয়াল টু কি m/v1। তো আদিতে আপনি বায়ুর যেই ঘনত্ব সেটা বের করে ফেলতে পারবেন, তো বায়ুর ঘনত্ব তো সেমই, তাই না? তো এই ঘনত্বটা আপনি ইউজ করে পরবর্তী যেই ইয়েটা আসবে ডেলভিটা যে আসলো, ডেলভিটা কি আয়তনের পরিবর্তন। তো আয়তনের পরিবর্তন যদি জানেন তাহলে আপনি কি জানেন রো ইকুয়াল টু কি m/v। তো আপনি ওই ডেলভিটা বসাবেন এখানে, তো ডেলভি যদি বসান আয়তনের পরিবর্তন আর আদি যে ঘনত্ব সেটা, তার মানে আপনি m এর ভরটা পেয়ে যাবেন। এটা একটা প্রসেস। আর দ্বিতীয় প্রসেস আমরা ডিরেক্ট করতে পারি। কি করতে পারি? দেখেন ভাইয়া আপনাদেরকে গতকালকে একটা সূত্র শিখাইছিলাম, ρ1 T1 ডিভাইডেড বাই P1 ইকুয়াল টু ρ2 T2 ডিভাইডেড বাই P2, এটা শিখাইছিলাম, তাই না? তো এটা যদি শিখে থাকেন তাহলে দেখেন এটা কি আমি ভুল লিখছি? ভুল লিখলে আমাকে জানাবেন, আশা করি ভুল লিখিনি। তো এখন দেখেন এটা যদি হয় তাহলে আমাকে তো এখানে P1 P2 দেওয়া নেই, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এটা তো খোলা ফ্লাস্ক। খোলা ফ্লাস্কের উপর কোন প্রেশারটা কাজ করতেছে? বায়ুর প্রেশার কাজ করতেছে না? যেহেতু খোলা আছে সবসময় তো বায়ুর প্রেশারই কাজ করতেছে, বাতাস বাইর হয়ে গেলেও বায়ুর প্রেশারই কাজ করতেছে, কোনো তো সমস্যা নেই। তার মানে প্রেশারটা কি স্থির না? তো প্রেশার যদি স্থির হয় তার মানে কি আপনার P1 P2 স্থির, তার মানে কি তখন কি ρ1 T1 ইকুয়াল টু ρ2 T2। তাইলে হচ্ছে যে এখন দেখেন আপনি এই যে এখান থেকে ওই প্রসেসে কি করবেন, শুরুতে হচ্ছে আদিতে যে ρ1 সেটা বের করবেন। আদিতে ρ1 ইকুয়াল টু কি m/v1, তার মানে আদির যে রো সেটা আপনি জানেন। তো আদির রো জানেন, আদির টেম্পারেচার জানেন, আদির টেম্পারেচার পরের টেম্পারেচার T2 জানেন, তাহলে পরবর্তী যে ঘনত্ব হবে সেটা আপনি কিন্তু বের করছেন, ঠিক আছে? তো পরের যে ঘনত্ব হবে সেটা আপনি জানেন এখন, ঠিক আছে? তো পরের ঘনত্ব যদি জানেন আপনি দুইটা থেকে কি ঘনত্বের যে ডিফারেন্সটা সেটা বের করতে পারবেন না? অবশ্যই বের করতে পারবেন, ঠিক আছে? অবশ্যই ঘনত্বের যে ডিফারেন্সটা সেটা বের করতে পারবেন, ঠিক আছে? তো ঘনত্বের যদি ডিফারেন্সটা বের করেন তাহলে এখন একটা জিনিস দেখেন, আমরা কি জানি রো মানে ঘনত্ব ডিফারেন্স বের করছেন ডেল রো, ঠিক আছে? রো ইকুয়াল টু কি m/v। তো এখন দেখেন ঘনত্ব চেঞ্জ হয়েছে মানে কি? ঘনত্ব চেঞ্জ হয়েছে মানে কিছু পরিমাণ বায়ু বের হয়ে গেছে। কিছু পরিমাণ বায়ু বের হয়ে গেলে আপনার কি বায়ুর ভরটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এটা আর আপনার ভিটা কি? ভিটা হচ্ছে এই যে পাত্রের আয়তনটা, আগে যে আয়তন ছিল সেটাই, তার মানে m2 ইকুয়াল টু রো ইন্টু ভি। তো এটা যদি করেন আপনার যে পরিমাণ মানে হচ্ছে যে বায়ু বের হয়ে গেছে সেটা বের হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। আপনারা সবাই সেকেন্ড প্রসেসটা করবেন, প্রথম প্রসেসটাতে আমার কাছে গোলমেলে লাগতেছে, এই প্রসেসটা করবেন, ঠিক আছে? তো দেখি আছেন কিনা। তাহলে কোন সূত্র দিয়ে করবো ম্যাথটা ভাইয়া ক্লিয়ার করে বললে ভালো হয়। এই রো দিয়ে করবেন, এটা দিয়ে করবেন, দ্বিতীয়ত যেটা করছি এটা দিয়ে করবেন, ঠিক আছে? এটা একদম মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে পুরো জিনিসটা, প্রেশার ট্রেশার সব কিছু একদম ক্লিয়ার, ঠিক আছে? দুইভাবেই করা যায় আসলে মনে হচ্ছে আমার কাছে, কিন্তু এই প্রসেসটা আমার কাছে বেশি যৌক্তিক মনে হয়েছে, করতে করতে এটা মাথায় আসছে।
তো ভাইয়া এই হচ্ছে মোটামুটি ঘটনা। কারো কি কোনো অঙ্কে সমস্যা আছে? আমি কিন্তু অলরেডি সবগুলো অঙ্ক শেষ করে ফেলছি এবং এই সূত্রগুলোর কিছু প্রয়োগ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সব প্রয়োগ দেখাইতে পারিনি। আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে আরও অনেক প্রয়োগ বের হয়ে চলে আসবে, ঠিক আছে? তো এই সূত্রটা প্রুফ করা শিখে যাবেন, তাইলে হচ্ছে যে আপনাদের বেসিক কাজ শেষ। তো এখন হচ্ছে যে আমি আজকের ক্লাসে ঢুকবো, আজকে যেটা পড়াবো সেটার মধ্যে ঢুকবো। অঙ্কগুলো আশা করি সহজ লাগছে সবার, অঙ্কটা কিভাবে করবেন সেটা আশা করি সবাই বুঝতে পারছেন। দেখি কার কি অবস্থা। ভাইয়া লাস্টেটা আবার একটু বলেন। আচ্ছা ভাই আবার বলতেছি, ঠিক আছে? পুরোটা মুছেই দিই, কেমন? মুছে দিলাম। একটা খোলা লিটার ফ্লাস্কে একটা খোলা লিটার ফ্লাস্ক দেওয়া আছে, তার মানে আপনাকে যে ফ্লাস্কটা খোলা লিটার ফ্লাস্ক মানে কি, তার আয়তন দেওয়া আছে। লিটার ফ্লাস্ক মানে তার আয়তন হচ্ছে 1 লিটার, ঠিক আছে? 1 লিটার মানে আমি তো হচ্ছে এসআই এককে নিব। 1 লিটার মানে কত? 10⁻³ মিটার কিউব। কিভাবে জানলাম? 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 লিটার, ঠিক আছে? তো এইভাবে করে আমি জিনিসটা জানছি। তাহলে 1 লিটার ইকুয়াল টু 10⁻³ মিটার কিউব, এখান থেকে বের করলাম। তাহলে খোলা লিটার ফ্লাস্কে যে আয়তন সেটা আমি জানি। এই ফ্লাস্কে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার মানে T1 ইকুয়াল টু 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনার বায়ু আছে কতটুকু? M1 ইকুয়াল টু 2.13 ইন্টু 10⁻³ কেজি। এই পরিমাণ বায়ু আছে, ঠিক আছে? তা এখন আপনাকে বলছে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই ফ্লাস্ক থেকে কি পরিমাণ বায়ু বের হয়ে যাবে। তার মানে আপনি টেম্পারেচার চেঞ্জ করছেন। তো টেম্পারেচার চেঞ্জ করলে কি হবে? টেম্পারেচার চেঞ্জ করলে হচ্ছে যে আপনার সাধারণত কি হয়, টেম্পারেচার চেঞ্জ করলে হচ্ছে আমার ভলিউম চেঞ্জ হয়। তো ভলিউম চেঞ্জ হলে তো আমার কিছু পরিমাণ বায়ু বের হয়ে যাওয়ার কথা, তাই না? আচ্ছা 85 ডিগ্রি সেলসিয়াস, তো এখন বলছে কি পরিমাণ বায়ু বের হয়ে যাবে। তার মানে বায়ু যে পরিমাণ বের হয়ে গেছে সেটা আপনার বের করতে হবে, বিয়োগ করে বের করতে হবে। আচ্ছা যাই হোক, এখন কিভাবে করবো দেখেন। এই ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, আমরা কি কি জানি? আমরা আদিতে তার যে ভলিউম জানি, আদিতে তার মধ্যে উপস্থিত যেই পরিমাণ বায়ু আছে সেটা জানি। তাহলে আদিতে তার যেই রো ঘনত্ব, সেটা বায়ুর ঘনত্ব, সেটা আমি বের করতে পারি। ঘনত্ব কি? m/v। তার মানে m1 কত? 2.13 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই কত? v কত? v হচ্ছে 10⁻³, ঠিক আছে? তো এত কেজি পার মিটার কিউব। এখান থেকে আপনারা মান পাবেন একটা। আচ্ছা এটা কাটাকাটি যায়, 2.13 হচ্ছে যে আপনার আয়তন, তাই না? আচ্ছা তো এখন আপনি আয়তন না, এটাকে কি বলে? ঘনত্ব। তো আপনি ঘনত্ব অলরেডি জেনে গেলেন 2.13। আদিতে ঘনত্ব যেটা সেটা জেনে গেলেন। এখন পরে যখন টেম্পারেচার বাড়াইছি তখন কি কিছু বাতাস বের হয়ে গেছে। কিছু বাতাস বের হয়ে গেলেও আপনার এই যে পাত্রের আয়তন তো ফিক্সড আছে, তাই না? পাত্রের আয়তন তো 1 লিটার ছিল, 1 লিটারই আছে। পাত্রের আয়তন তো বেশিও হয়নি কমও হয়নি, তাই না? পাত্রের আয়তন সেম আছে। তো আপনার যদি কিছু পরিমাণ বাতাস বের হয়ে যায়, তার মানে বাতাসের অণু বের হয়ে গেছে। তাইলে আগে যদি বাতাসের ঘনত্ব বেশি থাকতো, এখন বাতাসের ঘনত্ব কমে গেছে। তাহলে আমি ঘনত্বের হিসাব করি, ঠিক আছে? তো ঘনত্বের হিসাবটা কি? আমার ঘনত্বের সূত্রটা কি ছিল? ρ1 T1 ডিভাইডেড বাই P1 ইকুয়াল টু ρ2 T2 ডিভাইডেড বাই P2। তো এখন দেখেন আমার এটার উপরে, এটা যেহেতু খোলা, তার মানে এটার উপরে কে আছে? বাতাসের চাপ আছে। তো বাতাসের চাপ ওই বাহির থেকে যে বাতাসের প্রেশারটা সেটা আছে। তো ওই প্রেশারটা তো চেঞ্জ হয় না। আমার বায়ু বাইর হোক, টেম্পারেচার বাড়াইলে বা টেম্পারেচার কমাইলে যাই হোক না কেন, ওই প্রেশার তো চেঞ্জ হয় না, কারণ খোলা ফ্লাস্ক। আর সবসময় তো প্রেশারটা সেম। তার মানে হচ্ছে আমার প্রেশারটা কি? কনস্ট্যান্ট। তাইলে হচ্ছে যে আমি কি লিখতে পারবো? ρ1 T1 ডিভাইডেড বাই ρ2 T2। তাহলে এখান থেকে দেখেন আমি ρ1 এই যে মান বের করে রাখছি, T1 এই যে এখান থেকে আপনারা কেলভিনে নিয়ে যাবেন, তারপরে T2 এটাকেও কিসে নিয়ে যাবেন? T2 কেলভিনে নিয়ে যাবেন। তাহলে এখান থেকে মনে করেন ρ2 এর একটা ভ্যালু পাবেন, ঠিক আছে? ρ2 এর একটা ভ্যালু পাবেন। তো মনে করেন ভাইয়া ধরলাম ρ2 এর ভ্যালু হচ্ছে কত? ঘনত্ব তো কমে যাবে, তাই না? তো ঘনত্ব যদি কমে যায় তাহলে ρ2 এর ভ্যালু ধরেন 1। ভাইয়া হচ্ছে হিসাবে সুবিধার্থে ধরলাম, হিসাবটা আপনারা করবেন। তো ρ2 বের করছি, ρ1 জানি, ρ2 বের করছি। তাহলে ρ1 কি? আগে কতটুকু ঘনত্ব ছিল? ρ2 কি? এখন কতটুকু ঘনত্ব আছে? তাহলে আপনার ঘনত্বের পরিবর্তন কতটুকু হয়েছে? ρ ইকুয়াল টু 2.13 মাইনাস 1, তার মানে 1.13 পরিমাণ ঘনত্বের পরিবর্তন হয়েছে আপনার, তাই না? তো ঘনত্ব যদি এইটুকু পরিবর্তন হয়, এইটুকু পরিবর্তন কেন হয়েছে? এইটুকু পরিবর্তন হয়েছে কারণ এই পরিমাণ বাতাস বের হয়ে গেছে। বা হচ্ছে আমরা ঘনত্ব ρ ইকুয়াল টু কি জানি? ρ ইকুয়াল টু m/v। তো এখন দেখেন এই v হচ্ছে পাত্রের আয়তন। পাত্রের আয়তন তো চেঞ্জ হয়নি। পাত্রের আয়তন তো 1 লিটার ছিল, 1 লিটারই আছে, বা 10⁻³ মিটার কিউব যেখানে লিখছি এটা তো আছেই। তার মানে আপনার এই রো চেঞ্জ হয়েছে কেন? আপনার এই ভরটা বের হয়ে গেছে কিছুটা, ঠিক আছে? আপনার এই যে নতুন রো কত হয়েছে? কমে গেছে না? এই যে 1 হয়েছে।
নতুন রো কমে গেছে কেন? কারণ হচ্ছে আপনার ভর কমে গেছে, ঠিক আছে। তো আমার রো কতটুকু কমছে সেটা আমি বের করলাম, ঠিক আছে। তো আচ্ছা, আপনারা এটা এইভাবে না করেন, আপনারা কিভাবে করবেন দেখেন, মানে আরেকটু সহজ করে দিই। সহজ হচ্ছে আপনি রো টু তো জানেন, রো টু এটা বের করছেন, তো রো টু ইকুয়াল টু তাহলে কি m/v, তার মানে আপনার ঘনত্ব যে চেঞ্জ হয়েছে সেটার জন্য আপনার নতুন যে ভর, এই যে আপনার ঘনত্ব চেঞ্জ হয়েছে কারণ কি আপনার কিছু পরিমাণ বাতাস বের হয়ে গেছে। তো কি পরিমাণ বাতাস বের হয়ে গেছে? এই m2 পরিমাণ, সরি, বা নতুন যে ভরটা হয়েছে সেই ভরটার পরিমাণ কত হয়েছে? এই m2 পরিমাণ। তাহলে m2 ইকুয়াল টু কত? রো টু ইন্টু v1, ঠিক আছে। তো এখান থেকে আপনি কি বের করতে পারবেন? নতুন যে ভর হয়েছে, মানে এই পাত্রের ভিতর নতুন যে ভর আছে বাতাসের, সেটা আপনি বের করে ফেললেন, ঠিক আছে। তো এখন দেখেন, আপনি আদিতে ভর জানেন এটা, নতুন ভর জানেন এটা, তাহলে আপনার ভর কতটুকু বের হয়ে গেছে সেটা কত? সেটা m del m ইকুয়াল টু কত? m1 মাইনাস m2। এখন দেখেন ভাইয়া যেটা বলছিলাম, আপনি চাইলে হচ্ছে ঘনত্ব দুইটার পরিবর্তন আগে বের করে ফেলতে পারতেন। তো ঘনত্বের পরিবর্তন থেকে যেই m বাইরে দিত সেটাও এই একই ভ্যালু দিত, মানে একটা অঙ্কটা 10 ভাবে করা যায়। এখন আপনি যেভাবে করবেন, তো এইভাবে আশা করি আপনাদের কাছে সহজ লাগবে। ভাইয়া আবার লেট, ভাইয়া কি করব বলেন? ভাইয়া তো ইচ্ছা করে করি নাই, ঠিক 6টা বাজে কারেন্ট গেছে, আমি মানে আইসা ক্লিক করব যে গো টু লাইভ, এই ক্লিকটা শুধু বাকি ছিল, আর কিছু বাকি ছিল না। এমন মোমেন্ট হচ্ছে কারেন্ট গেছে। আশা করি এখন অঙ্কটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। এই অঙ্কটা কিন্তু 4 নম্বরে বা উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে আসে, আশা করি ক্লিয়ার হয়েছে। তো আপনারা যদি ক্লিয়ার না হয় আমাকে বলতে পারেন, আমি পরবর্তীতে আবার এটা আরেক জায়গায় বা কখনো সুযোগ করে দেব, সমস্যা নেই। আর আপনারা এই অঙ্কগুলো একটু বাড়ির কাজ করে দয়া করে দেখাবেন, কারণ হচ্ছে আমি যখন আপনাদের বাড়ির কাজ দেখি, আমি দেখি যে আপনাদের প্রচুর ক্যালকুলেশন মিস্টেক, প্রচুর এককের মিস্টেক। তো এগুলো বলে দেবো আর কি, যদি আপনারা দেখান। আর না দেখাইলে সমস্যা নাই, আপনারা বুঝবেন নিজেরা। আচ্ছা, একজন বলছে বুঝছে, ওকে ফাইন। ভাইয়াকে একটু সময় দেন, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। আমরা আজকে কিছুটা থিওরি পড়বো, বেশি পড়বো না, তবে যতটুকু পড়বো খুবই ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ, এই জিনিসটা বই পড়লেও এত ভালোভাবে বুঝতে পারবেন কিনা আমি জানি না। তো ফার্স্টে সহজ কিছু থিওরি পড়ে নিই। সহজ কিছু থিওরি কি? প্রথমে আমরা দেখবো যে মুক্ত পথ কি, ঠিক আছে। প্রথমে দেখব মুক্ত পথ। মুক্ত পথ কি? একটা যখন এই যে একটা বাক্সের ভিতরে অনেকগুলো গ্যাসের অণু নিছি, তো গ্যাসের অণু নিলে তারা কি করতেছে? সারাদিন তারা খালি ছুটাছুটি করতেছে। তো ছুটাছুটি করতে করতে তারা কি পরস্পরের মধ্যে ধাক্কা খাচ্ছে না? যে ও গিয়ে ওরে ধাক্কা দেয়, আবার ওর সাথে ধাক্কা খায়, ও যায় এদিকে গিয়ে ওরে ধাক্কা দেয়, ও গিয়ে এদিকে ধাক্কা দেয়, আবার ও মনে করেন যে দেয়ালের সাথে ধাক্কা খায়, আবার ব্যাক করে এসে ওরেই ধাক্কা দেয়। এরকম ধাক্কাধাক্কি করতেছে না তারা? এই যে দেখেন পাশাপাশি দুইটা অণু যে ধাক্কাধাক্কি করতেছে, তার মধ্যে কি তারা সরল রেখায় ভ্রমণ করতেছে। ওই যে আমরা গতকালকে শিখছিলাম যে আদর্শ গ্যাসের কিছু স্বীকার্য, যে পাশাপাশি অবস্থিত অণুগুলা পরস্পরকে ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার মধ্যবর্তী সময়ে তারা সরল পথে চলে, ঠিক আছে। তো এই যে ধাক্কা দেওয়ার মধ্যবর্তী সময়ে সে যেই দূরত্বটা অতিক্রম করলো, মানে একটা সংঘর্ষের মধ্যে পাশাপাশি অবস্থিত দুইটা অণুর মধ্যে সংঘর্ষকালীন সময় বা সংঘর্ষের আগে তারা সরল রেখা বরাবর যে দূরত্বটা অতিক্রম করছে সেটাকে আমরা কি বলবো? মুক্ত পথ। আশা করি ক্লিয়ার হয়েছে মুক্ত পথটা কি। আবার বলি, প্রত্যেকটা অণু তো ধাক্কাধাক্কি করতেছে, একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে। তো এই যে ধাক্কা দেওয়ার সময় সরল রেখা বরাবর সে যেইটুকু দূরত্ব এসে তাকে ধাক্কা দিয়েছে, অন্যটাকে ধাক্কা দিয়েছে, সেই পথটাকে আমরা কি বলবো? মুক্ত পথ বলবো, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। এখন হচ্ছে আমার জানতে হবে গড় মুক্ত পথ কি। গড় মুক্ত পথ, তো মুক্ত পথ তো জানলাম, এখন গড় মুক্ত পথ দেখব। তো এখন মনে করেন গড় মুক্ত পথ আমি তো ওইভাবে আলাদা করে হিসাব করতে পারবো না, একটা একটা করে অণু তো আমরা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে পারবো না, তাই না। তো হচ্ছে আমরা হচ্ছে হয়তোবা একসাথে বিজ্ঞানীরা এমন কোনো মেশিন বানাইছে যেটা দিয়ে একসাথে অনেকগুলো একটা মেজার করা যায়। মনে করেন এই 4 জন আছে, 4 জন 4 জনের সাথে ধাক্কাধাক্কি করতেছে, ঠিক আছে। তো 4 জন যখন 4 জনের সাথে ধাক্কাধাক্কি করতেছে, এই ধাক্কাধাক্কির মধ্যে তারা করতেছে কি? মনে করেন ওরে ধাক্কা দেয়, ওরে ধাক্কা দেয়, ওরে ধাক্কা দেয়, এই যে 1 2 3 4, এই যে তার 4টা ধাক্কাধাক্কি হলো। এই 4টা ধাক্কাধাক্কির সময় সে মনে করেন L1 দূরত্ব গেল, এ গেল L2 দূরত্ব, এটা L3 দূরত্ব, এটা L4 দূরত্ব। এই প্রত্যেকটা দূরত্ব কিন্তু ওর জন্য এটা মুক্ত পথ, ওর জন্য এটা মুক্ত পথ, ওর জন্য এটা মুক্ত পথ, কারণ ও ধাক্কা দেওয়ার আগে এইটুকু দূরত্ব গেছে, ঠিক আছে। তো এই 4টা কলিশন বা 4টা সংঘর্ষের সময়ে তারা টোটাল কতটা দূরত্ব অতিক্রম করছে, বা টোটাল কতটা মুক্ত পথ হয়েছে তাদের? L1 প্লাস L2 প্লাস L3 প্লাস L4, মানে 4টা কলিশনে তাদের টোটাল মুক্ত পথ হচ্ছে এটা। এটাকে ভাই ধরলাম L, ঠিক আছে, একসাথে ধরলাম কি L। 4টা কলিশনে যদি L পরিমাণ যায়, তাইলে একটা কলিশনে কতটুকু গেছে? L/4,
এখন আর চারটা ধরলাম না, ধরলাম যে n সংখ্যক কলিশন বা n সংখ্যক সংঘর্ষকালীন সময়ে তারা l পরিমাণ দূরত্ব অতিক্রম করে বা l পরিমাণ মুক্ত পথ অতিক্রম করে ইন টোটাল সবগুলা যোগ করলে, আলাদা আলাদাগুলোকে একসাথে যোগ করলে, তাহলে হচ্ছে যে একটার সময় সে কতটুকু দূরত্ব অতিক্রম করে l বাই n পরিমাণ। এই l বাই nটাই হচ্ছে কি গড় মুক্ত পথ, এটাই কি গড় মুক্ত পথ। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। তো মুক্ত পথ কি আবার বলি, রিওয়াইন্ড করে দিচ্ছি। পাশাপাশি অবস্থিত প্রত্যেকটা গ্যাসের অণুগুলো পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এই সংঘর্ষে লিপ্ত হওয়ার সময় সে যেইটুকু দূরত্ব সরল পথে যায় বা সেইটুকু দূরত্বকে আমরা কি বলতেছি মুক্ত পথ বলতেছি। এবং n সংখ্যক অণু যদি ধাক্কাধাক্কির সময় টোটাল l পরিমাণ মুক্ত পথ অতিক্রম করে, তাহলে একটা ধাক্কাধাক্কির সময় কতটা মুক্ত পথ অতিক্রম করে l বাই